গল্পটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করুন। নমস্কার, আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। আপনাদের কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি। যারা নিয়মিত গল্প শোনেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ করে দিন। ইউটিউবে সাবস্ক্রিপশন ফ্রি ঠিকই, কিন্তু এতে আমাদের অনেকটা উপকার হয়, সাহস পাই, উৎসাহ পাই। চলছে আগস্ট মাস, আর আগস্ট মাস মানে শুধু গল্পের জন্য। 2021 সালের 14ই আগস্ট শুধু গল্পের জন্য পথ চলা শুরু। তাই এই মাসে থাকছে আপনাদের জন্য দারুণ দারুণ কিছু উপন্যাস। আজ আপনাদের জন্য রয়েছে প্রাণের প্রহরী উপন্যাসের অন্তিম পর্ব। গল্পের প্রথম পর্বে আপনারা শুনেছেন আর্য, অরিত্র এবং রিতম দিল্লি থেকে প্লেনে কলকাতা ফিরছিল, কিন্তু তারা বাইরে বেরোলেই তাদের কপালে জোটে বিস্তর দুর্ভোগ। হলো তাই, পথে তাদের প্লেন হাইজ্যাক হলো। যাত্রীদের উপর অত্যাচার শুরু হলো। অরিত্র তা সহ্য করতে না পেরে কয়েক ঘুষি চালালো বটে, কিন্তু বিপদ তখনও কাটেনি। পাইলট সিটে হাইজ্যাকারদের কেউ বসে প্লেন চালানোর চেষ্টা করতে হলো বিস্তর মুশকিল। প্লেন নিজের ভারসাম্য হারালো। আকাশ ফুঁড়ে প্লেন এসে পড়ল কোনো এক অজানা দ্বীপে। কিছু মানুষ বাঁচল, কিন্তু বেশিরভাগের কপালে লেখা ছিল ভয়ানক মৃত্যু। কিন্তু তারা যেখানে এসে পৌঁছল সেই দ্বীপটি ভীষণ অদ্ভুত। কেন অদ্ভুত জানতে হলে শুনতে থাকুন আজকের নিবেদন, প্রখ্যাত লেখক রাজা ভট্টাচার্যের কলমে প্রাণের প্রহরী অন্তিম পর্ব। সূর্য উঠে এসেছে মাথার উপরে। একদল হতভম্ব মানুষ একটা পাথরের চাতালের উপর বসে আছে ঘেঁষাঘেঁষি করে, যেন তারা পরস্পরের কাছ থেকে দূরে সরে বসতেও ভয় পাচ্ছে। অত কষ্ট করে জ্বালানো আগুনটা নিভে এসেছে প্রায়। সেই আগুনের পাশে পড়ে আছে একটা আস্ত মাছ আর কয়েকটা মাত্র নারকোল। আর্যই প্রথম কথা বলল, প্লিজ কেউ বলুন ঠিক কি হয়েছিল? কে প্রথম খেয়াল করলেন ব্যাপারটা? কি দেখেছেন? ইভান আমির মেয়েটিকে দেখে মানসিকভাবে বেশ শক্তপোক্ত বলেই মনে হয়েছিল। এখন তার চেহারা স্বভাবতই পাল্টে গেছে। মুখ ফ্যাকাশে, এরিকের কাজ ঘেঁষে বসে বসে ঠক ঠক করে কাঁপছে। আর্যর কথা শুনে একবার মুখ তুলে নিঃশব্দে দুই বাঙালি ভদ্র মহিলার একজনকে আঙুলের ইশারায় দেখিয়ে দিল। তারপর ফের মুখ লুকোলো দুই হাঁটুর ফাঁকে। চাতালটা যেখানে খাড়া উঠে যাওয়া পাহাড়ের গায়ে মিশে এসেছে, সেখানে বসে আছেন ওরা দুজন। নিঃসন্দেহে দুই বোন। মুখের গড়ন প্রায় হুবহু এক। তীব্র আতঙ্ক আর শোকে এখন দুজনেরই মুখ নীল হয়ে গেছে। আর্য পায়ে পায়ে গিয়ে দাঁড়ালো তাদের সামনে। আস্তে আস্তে হাঁটু গেড়ে বসে মৃদু গলায় বলল, শুনুন ম্যাডাম, আমরা কেউ এখানে ছিলাম না। এখনো পর্যন্ত এটাই বুঝে উঠতে পারছি না, আপনারা কখন খেয়াল করলেন উনি মিসিং? এইবার একজন মুখ খুললেন। তাদের গলা কাঁপছে, কথা আটকে যাচ্ছে বারবার। আপনারা চলে যাওয়ার পর ইডা আর রিনি, মানে আমার বোন, ওইখানটায় বসে গাছের ডাল ভেঙে রাখছিল। আমি আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম যে জল খাবেন কিনা। তারপর মনে পড়লো যে আমার হ্যান্ডব্যাগের মধ্যে একটা বিস্কিটের প্যাকেট ছিল। বিস্কিট বের করবো বলে ব্যাগটা খুলছে, এমন সময় ভয়ানক, মানে অদ্ভুত একটা গর্জন শুনলাম পাশের ওই জায়গাটায়। বলতে বলতে কাঁপা হাতে তিনি ইশারা করলেন সেই পাকদণ্ডের দিকে। একটু আগেই ওরা যেটা দিয়ে পাহাড়ের মাথায় উঠেছিল।
দাদা তখন এখানে ছিলেন না? না, একটু উপরের দিকে অনেক শুকনো ঝোপঝাড় দেখা যাচ্ছিল। বলল সেগুলো ভেঙে নিয়ে আসবে। রাতে পাথরের চারপাশে উঁচু করে বেড়া দিয়ে দিলে কোনো জন্তু জানোয়ারা ঢুকতে পারবে না বলে ওই দিকটা উঠে গেল, দেখা যাচ্ছিল না। ভদ্রমহিলা ক্রমশ ভেঙে পড়ছেন। বুঝতে পারছিল আর্য প্রাথমিক শকটা কেটে গিয়ে এবার আতঙ্ক আর শোকে উঠে আসছে মনের গভীরতর তলদেশ থেকে। গলা কাঁপছে থরথর করে। গর্জন শুনে আমি সবার আগে ছুটে গেলাম। যেই ওই পাথরের কোণটায় পৌঁছলাম অমনি দেখলাম একটা প্রকাণ্ড হলদে রঙের কি যেন একটা জানোয়ার এক লাফে পাথর থেকে অন্য একটা পাথরে গিয়ে উঠল, আর তার মুখে। আর বলতে পারলেন না ভদ্রমহিলা। হু হু করে কেঁদে উঠলেন, মুখের ওপর হাত চেপে ধরে। পাশে বসে থাকা তার বোন এইবার 2 হাতে জড়িয়ে নিল তাকে। আর্য তাড়াতাড়ি সরে এলো ওদের সামনে থেকে। এমন অবস্থায় কিভাবে সান্ত্বনা দেওয়া যায় ওর মাথায় এলো না। এই ভয়াবহ দৃশ্য দেখেই ভদ্রমহিলা যে চিৎকার করে উঠেছিলেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। এই সময় ছুটতে ছুটতে এসে পৌঁছল রিতম আর অরিত্র। ওরা ছিল দূরে সমুদ্রের কাছে, নারকোল ছাড়াচ্ছিল পাথরে ঠুকে ঠুকে। তবু নারী কণ্ঠের আর্তনাদ পৌঁছেছে ওদের কানে। সব ফেলে রেখে ছুটে এসেছে দুজনে, হাঁপাচ্ছে পাথরের খাঁজে দাঁড়িয়ে। আর্য দ্রুত সংক্ষেপে বুঝিয়ে বলল গোটা ব্যাপারটা, তবে এবার ইংরেজিতে। এরিক এডির পাশে কাঠ হয়ে বসেছিল এতক্ষণ, এবার উঠে দাঁড়িয়ে বলল, দেখো, এটা যদি সত্যি ইন্দোনেশিয়া হয় তাহলে জাভান টাইগার আক্রমণ করেছে ওকে, এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। That wasn't a tiger. কথাটা বলেছেন সেই অসুস্থ বৃদ্ধ মানুষটি। ইতিমধ্যে তিনি উঠে বসেছেন পাহাড়ের পাথুরে শরীরে হেলান দিয়ে। মেয়ে বসে আছে পাশে। সবার চোখ ঘুরে গেল ঠিক তার দিকে। এরিকের দিকে তাকিয়ে তিনি বললেন, আমি পেশায় সেন্ট থমাস বয়েজ হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট। 25 বছর ধরে এই পোস্টে আছি আমি। আলিপুর জুয়ের টাইগার এনক্লোজার থেকে আমার কোয়ার্টার 2 মিনিটের রাস্তা। প্রত্যেক রাতে গাড়ির আওয়াজ থেমে গেলে বাঘের ডাক শুনতে হয় আমাকে। আমি হাড়ে হাড়ে চিনি সে গর্জন। আজ যে গর্জন শুনেছি তার যাই হোক বাঘের ডাক নয়। আর্যর দিকে তাকিয়ে মাথা নাড়ল এরিক। ও কিছু বুঝতে পারছে না। স্বভাবতই আর্যর মাথাতেও কিছু ঢোকেনি, কিন্তু এই অবস্থায় চুপ করে বসে থাকা যায় না। বরাবরের অভ্যেস মতো আর্যর চোখ ঘুরে গেল অরিত্র আর রিতমের দিকে। অরিত্র বিন্দু মাত্র চিন্তা না করেই বলল, চল দেখা যাক। রিতম কাঁধ ঝাঁকাল, যেন এরপর আর কিচ্ছু বলার থাকে না। এরিক বলল, আমাদের হাতে কোনো অস্ত্র নেই, এটা কিন্তু মনে রাখতে হবে। তারপর অরিত্র ওর দিকে তাকিয়ে আছে দেখে তাড়াতাড়ি যোগ করল, মানে বলতে চাইছি খুবই সাবধানে এগোতে হবে আমাদের। 1 মিনিট বলে রিতম চট করে পাশের গাছ থেকে একটা লম্বা ডাল ভেঙে দিল। তারপর দ্রুত সেটাকে পাথরে ঘষে মাথাটা সাধ্যমতো ছুঁচোরো করে নিল মিনিট 10 চেষ্টায়। এডি ইতিমধ্যে সামলে নিয়েছে নিজেকে। বৃদ্ধ ভদ্রলোকের মেয়েটিও উঠে দাঁড়ালো। ওদের মধ্যে বোধহয় এতক্ষণে আলাপ হয়ে গিয়েছে। নিচু গলায় কি সব কথা বলছিল ওরা। ইডা এবারে বলল, আই এম গোয়িং অ্যালং। এরিক যে অস্বস্তিতে পড়েছে সেটা বুঝতে পারছিল আর্য। ও নিজেও একটু দ্বিধাগ্রস্ত গলায় বলল, এই সবাই মিলে যাওয়া কি ঠিক হবে? বোঝাই যাচ্ছে এই দ্বীপের শিকারী পশু রয়েছে, সেক্ষেত্রে আবার আক্রমণ হওয়ার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। আমার মতে আমি এরিক আর অরিত্র বরং উপরের দিকটা খুঁজে দেখি। আপনারা এখানে থাকুন, রিতম তুইও থাক।
তোমার এই বিষয়ে কোনো অভিজ্ঞতা রয়েছে? সোজাসুজি আর্যর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল এডি। থতমত খেয়ে গেল আর্য। কোন বিষয়? শিকার নিয়ে পালিয়ে যাওয়া পশুর পিছনে ছুটেছো আগে কখনো, অথবা আহত পশুর পিছু নিয়েছো এর আগে? ফ্যাকাশে মুখে মাথা নাড়ল আর্য। একেবারেই শহুরে ছেলে। গত বছর 3 হলো টুকটাক জঙ্গলে যাওয়া হচ্ছে, তাই বলে শিকারী পশু না, কোনো অভিজ্ঞতা নেই ওর বা ওদের কারো। 17 বছর বয়সে হান্টিং লাইসেন্স পেয়েছিলাম আমি, সেই থেকে নিয়মিত শিকার করছি। বিগ গেম ইজ হান্টিং। আমাদের দেশে শিকার বৈধ। আমার ধারণা এখানে একমাত্র আমারই এই অভিজ্ঞতা রয়েছে, সুতরাং আমি বরং লিড করি। তোমরা যে কোনো দুজন আমার সঙ্গে এসো। কিছুক্ষণ চুপ করে থেকে ও আবার বলল, আসলে তোমরা ব্যাপারটার গুরুত্ব বুঝতে পারছো না। সত্যি যদি কোনো বড় শিকারী পশু শিকার নিয়ে পালিয়ে গিয়ে থাকে, তাহলে তার পিছনে পিছনে যাওয়া মানে সাক্ষাৎ মৃত্যুর পায়ে পায়ে হাঁটা। ছোট ছোট নিশানা অনুসরণ করা, এদিকে সতর্ক থাকা যাতে তুমি যাকে অনুসরণ করছো সে তোমাকে না শিকার বানিয়ে ফেলে। ভয়ঙ্কর ব্যাপার সব মিলিয়ে। আর্য বুঝতে পারল ওর গলা শুকিয়ে গেছে। এরিক মৃদু গলায় বলল, আমি কি তোমার সঙ্গে যাব? একটু ভেবে ইডা বলল, দরকার নেই, তুমি এখানেই থাকো, সেটাই বেশি প্রয়োজন এখন। তারপর আর্যর দিকে তাকিয়ে চাবুকের মতো বলল, কাম অ্যালং। চাতালটার পাশ দিয়ে উঠে গেছে একটা সরু সুঁড়ি পথ। একটু আগেই এই রাস্তা দিয়ে হেঁটে গেছে ওরা। তখন অবশ্য রিতম সঙ্গে ছিল, কিন্তু এইটুকু সময়ের মধ্যেই রাস্তাটা যেন সম্পূর্ণ অন্য রকম মনে হচ্ছে। অসম্ভব অস্বস্তি হচ্ছে আর্যর। প্রত্যেকটা ঝোপঝাড় দেখে মনে হচ্ছে এক্ষুনি সেখান থেকে ওর ঘাড়ের ওপর লাফিয়ে পড়বে কোনো প্রকাণ্ড শিকারী জন্তু। মিনিট 2 হেঁটেই ওরা একটা সমতল পাথরের উপর এসে পড়ল। ইডা আগে আগে হাঁটছিল। এখানে পৌঁছে থমকে দাঁড়ালো, চারপাশে তাকালো তীক্ষ্ণ চোখে, তারপর চাপা গলায় বলল, এখানে। সন্দেহ নেই, এখানেই সেই ভয়াবহ ঘটনাটা ঘটে গিয়েছে। ইতস্তত ছড়িয়ে আছে ভেঙে নেওয়া শুকনো ডাল, ঝোপঝাড়। রাত্রে নিরাপত্তা বেষ্টনী করার জন্য জড়ো করেছিলেন ভদ্রলোক। অলমোস্ট ডেফিনেটলি ইটস আ লেপার্ড। প্রায় 3 মিনিট মাটির দিকে ঝুঁকে দাঁড়িয়ে থাকার পর ঘোষণা করার ভঙ্গিতে বলল, এইটা ওইখানেই লুকিয়েছিল পশুটা, তারপর ঝাঁপিয়ে পড়েছিল এইখানে। আঙুল দিয়ে জায়গাটা দেখিয়ে দিল। শিউরে উঠল আর্য। এখনো বড় বড় ফোঁটায় রক্ত পড়ে রয়েছে সেখানে। পাথরের উপরের ধুলোয় স্পষ্ট পায়ের ছাপ। ইডা বলে চলেছে, তারপর ওই দেখো পায়ের ছাপ চলে গেছে ওদিকে। এই সময় ভদ্রমহিলা চলে আসায় এক লাফে ওই পাথরটায় গিয়ে উঠেছিল লেপারটা। বেশ বড় একটা রক্তের ছোপ পড়েছে ওখানে, আচমকা ঝাঁকুনির ফল। চাপা গলায় কথা বলতে বলতে আস্তে আস্তে এগোচ্ছি ইডা। আর্য বুঝতে পারল ও সাহস করে সামনে তাকাতে পারছে না। বারবার ওর চোখ চলে যাচ্ছে দুপাশের ঝোপঝাড়ের দিকে। বড় গাছ না থাকলেও প্রায় ওর মাথা সমান উঁচু ঝোপঝাড়ের মধ্যে দিয়ে গিয়েছে পথটা। বোঝাই যাচ্ছে পশুদের যাতায়াতের ফলে গড়ে উঠেছে এই রাস্তা। আর ওর মনে হচ্ছে প্রতিটি ঝোপের মধ্যে যেন লুকিয়ে আছে প্রাণঘাতী শিকারী পশু, যে কোনো মুহূর্তে বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়বে ওরই ওপরে। ধীরে ধীরে কিন্তু নিশ্চিত ভঙ্গিতে এগিয়ে চলেছে ইডা। ওর চোখ তন্ন তন্ন করে দেখছে সব কিছু। একটা ভেঙে যাওয়া ডাল, একটা নুয়ে পড়া ঘাস, শুকনো পাতার উপর এক ফোঁটা রক্তের দাগ, কিছুই এড়াচ্ছে না ওর চোখ থেকে। প্রাথমিক দিশাহারা ভাবটা কেটে গিয়ে এবার ওর ভেতর থেকে বেরিয়ে আসছে
মানব জাতির প্রাচীন শিকারী রক্তের উত্তরাধিকার। হাতের তীক্ষ্ণ ধার গাছের ডালটাকে ও এগিয়ে ধরেছে একেবারে বল্লমের মতো, যেন শিকারে চলেছে কোনো আদিম মানুষ। আর্য আর অরিত্র আসলে শুধুই ওর সঙ্গে চলেছে এইটুকুই। সোজা ওপরের দিকে না গিয়ে পাহাড়ের কোলে কোলে পশ্চিম দিকে এগিয়ে গেছে চিতাটা। বেশ সাবলীল লাফে পেরিয়ে গেছে পাথরের পর পাথর। সেই সব জায়গায় ওর চিহ্ন হারিয়ে যাচ্ছে বারবার, গতি আরো কমে যাচ্ছে ওদের। তাছাড়া এই বড় পাথরগুলোর আড়ালে একটা বাঘের পক্ষে লুকিয়ে থাকা খুব সম্ভব, ফলে আরো বেশি সতর্ক থাকতে হচ্ছে। প্রায় 15 মিনিট এইভাবে এগোনোর পর হঠাৎ দাঁড়িয়ে গেল এইটা। তারপর কাঁপা গলায় ফিস ফিস করে বলল, জায়গাটা অদ্ভুত। একটা বিশাল পাথরের চাঁইয়ের বাঁ পাশ দিয়ে ঘুরে গিয়েছে পথটা। তারপরই খানিকটা খোলা ঘাস জমি, জমিটা শেষে খানিক বুনো ঝোপঝাড়, তারপরই খাড়া উঠে গিয়েছে পাথরে দেওয়াল। সেই দেওয়াল ঘেঁষে একটা ঝোপের পাশে উপুর হয়ে পড়ে আছে একজন মানুষের নগ্ন প্রায় মৃতদেহ। পিঠের দিকের অনেকটা অংশ আর নেই। দগদগে লাল মাংসের নিচে দেখা যাচ্ছে মেরুদণ্ড, আর মাথা নিচু করে বসে আছে একটা প্রকাণ্ড পশু। ইরা তেমনই ফিস ফিস করে বলল, বলেছিলাম না এটা একটা লেপার্ড, ওই দেখো। এতক্ষণ একটা শব্দ করেনি অরিত্র, নিঃশব্দে হেঁটে এসেছে ওদের পিছন পিছন। এবার সামান্য হাতের চাপে ও সরিয়ে দিল আর্যকে, যেন এই ভয়াবহ দৃশ্যের সবটুকু ও সকল অস্তিত্ব দিয়ে দেখে নিতে চায়। অন্তত 1 মিনিট পরে অরিত্র চাপা গলায় বলল, এটা লেপার্ড নয়। ইডা পায়ে পায়ে পিছিয়ে আসছিল, থমকে গিয়ে বিরক্ত গলায় বলল, লেপার্ড নয়, দেখা যাচ্ছে গায়ে চাকা চাকা কালো কালো দাগ। ভালো করে দেখো, ওইটা রংটা হলুদ নয়, প্রায় সাদা। বলতে বলতে উত্তেজনায় অরিত্র পাথরটার আরো কাছে এগিয়ে গেল। তারপর তীব্র ফিস ফিসে গলায় বলল, মুখটা দেখো ভালো করে। নাকের দুপাশের কালো দাগটা দেখতে পাচ্ছ না? এটা লেপার্ড নয়, চিতা, ইন্ডিয়ান চিতা। অবিশ্বাস্য, জাস্ট অবিশ্বাস্য। অরিত্রর গলায় এমন নিবিড় অবিশ্বাস যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। আর্য এইরকম ভয়ানক টেনশনের মধ্যেও ফিরে তাকালো ওর মুখের দিকে। অরিত্র চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে, ঠোঁট কাঁপছে। যেটা দেখে তার ভয়ে কাঠ হয়ে যাওয়ার কথা, তা দেখে এমন স্তম্ভিত হয়ে গেল কেন অরিত্র? এডিও ঠিক সেটাই বলে উঠল, বেশ বুঝলাম, এটা লেপার্ড নয়, চিতা। আমাদের এশিয়াতেই আছে, রাইট? এটা একটা এশিয়াটিক চিতা, সেটাও ঠিক। তাহলে এত অবাক হওয়ার কি আছে? চিতাটা বোধহয় ক্ষুধার্ত। কড়মড় করে হাড় ভাঙার শব্দ পাওয়া যাচ্ছে এখান থেকে। ওরা অবশ্য অনেকটা পিছিয়ে এসেছে, বলা ভালো প্রাণ ভয়। অরিত্র অধৈর্য ভঙ্গিতে বলল, বুঝতে পারছো না? এশিয়াটিক চিতা গোটা এশিয়াতে শুধুমাত্র ইরানেই আছে, আর কোথাও নেই। ভারতেও চিতা লুপ্ত হয়ে গেছে অন্তত 70 বছর আগেই। আছে শুধু লেপার্ড। ইরান? বাট উই আর নট ইন ইরান বাই এনি চান্স। ইম্পসিবল। আমি সকালেই একটা চেস্টনাট বেলিড প্যাট্রিস দেখেছি এখানে। এটা ইন্দোনেশিয়া। তাহলে তুই হোয়াইট রাইনো দেখলি কি করে? সেটা তো উত্তর আফ্রিকার প্রাণী, এবং সেটাও বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণী। এইবার ওরা তিনজনই স্তব্ধ হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। তিনজনের চোখেই ফুটে উঠেছে একই প্রশ্ন, যা ওরা একে অপরকে জিজ্ঞেস করতে
মোটেই সাহস পাচ্ছে না। খুব সাবধানে ফিরে গিয়ে আবার পাথরটার উপর উঁকি মারল এডি। উপুর হয়ে পড়ে আছে একটা ছিন্ন ভিন্ন মৃতদেহ। এরকম করুণ দৃশ্য ওরা আগে কখনো দেখেনি। কিন্তু চিতাটাকে দেখা যাচ্ছে না যে। পরক্ষণেই ঝোপ থেকে আবার বেরিয়ে এলো চিতাটা। তারপর পা ধরে টানতে টানতে মৃতদেহটাকে নিয়ে ঢুকে গেল গভীর ঝোপের মধ্যে। সন্তর্পণে আরো বেশ খানিকটা পথ পিছিয়ে এলো ওরা। ক্ষুধার্ত চিতার করাল গ্রাস থেকে মৃতদেহ ছিনিয়ে আনার সাহস ওদের অন্তত নেই। এক্ষেত্রে কি করা যেতে পারে তাও মাথায় আসছে না কারো। ফিরে গিয়ে ভদ্রমহিলাকে কি কৈফিয়ত দেবে ওরা? ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না। আমাদের হাতে এমন কোনো অস্ত্র নেই যা দিয়ে আমরা একটা চিতাকে মোড়ের ওপর থেকে সরিয়ে দিতে পারি। মাথা নাড়ল ওরা দুজন। ইতিমধ্যে অসম্ভব ঝুঁকি নেওয়া হয়ে গেছে। এরপর আর এগোনোর চেষ্টা করলে সেটা বড্ড বাড়াবাড়ি হয়ে যাবে। সাবধানে পথ চিনে ফিরে চলল ওরা। খাবার আর জলের ব্যবস্থা হয়ে যাওয়ায় যে নিশ্চয়তাটুকু এসেছিল তা এই একটি ঘটনাতেই ধ্বংস হয়ে গিয়েছে। হঠাৎ একটা কথা মনে পড়ে থমকে দাঁড়িয়ে গেল আর্য। অরিত্রর দিকে ফিরে তাকিয়ে জিজ্ঞেস করল, আরে কাল রাতে তুই কি এমন দেখেছিলি যে ওরকম চমকে গেলি? ইজা কাল রাতের খবর কিছু জানতো না। অবাক হয়ে জিজ্ঞেস করল, কাল রাতেও কোনো পশু দেখতে পেয়েছিলে নাকি? অরিত্র মাথা নিচু করে হাঁটছিল। ওর ভুরু কুঁচকে রয়েছে। অসম্ভব চিন্তিত গলায় ও বলল, আধো অন্ধকারের মধ্যে দেখেছি, ভুলও হতে পারে এমনটাই ভাবছিলাম, কিন্তু এখন তো। কি দেখেছিলি সেটা বলবি তো? কতটা কুকুরের মতো দেখতে একটা প্রাণী, বুঝলি? গলাটা লম্বা মতো আর পিঠে ডোরা কাটা দাগ। বুনো কুকুর? সেও তো আর এক মারাত্মক হিংস্র প্রাণী। না, আমার ধারণা আমি যা দেখেছি সেটা একটা তাসমানিয়ান টাইগার। এবারে অবশ্য আর কিচ্ছু বলার প্রয়োজন হলো না অরিত্রর। আর্য বা এডিও জানে অস্ট্রেলিয়া এই প্রাণীটি গত শতাব্দীর তৃতীয় দশকে বিলুপ্ত হয়ে গেছে, অর্থাৎ প্রায় 100 বছর আগে। ওরা বুঝতে পারে না এ কোথায় এসে পড়েছে ওরা। সকালের প্রথম রোদ চোখে পড়ে আর্যর ঘুম ভেঙে গেল। চারিদিকে একবার চোখ বুলিয়ে নিল ও। এরকম অদ্ভুত দৃশ্য একজন মানুষ সারা জীবনে 2-1 বারই হয়তো দেখতে পায়, এবং যে পায় সে আর কখনো দেখতে চায় না। পাথরের একটা চাতালের উপরে ছড়িয়ে ছিটিয়ে ঘুমোচ্ছে কয়েকজন মানুষ। নানা বয়সের, নানা দেশের মানুষ তারা। আতঙ্ক তাদের এই মুহূর্তে এক সুতোয় বেঁধে রেখেছে। ফলে চাতালটাকে ঘিরে তারা গড়ে তুলেছে কাঁটা ঝোপের বেড়া। মাঝখানে এখনো ধিক ধিক করে জ্বলছে আগুন। সেই আগুনের পাশেই সোজা হয়ে বসে আছে এরিক আর এডি। শেষ রাতের প্রহরার দায়িত্ব ওদের দুজনের উপরেই ছিল। গতকাল সেই অপরিসীম আতঙ্ক থেকে ওদের বের করে এনেছিল রিতমি। ওরা যে খবর নিয়ে ফিরে এসেছিল তার প্রাথমিক প্রতিক্রিয়াটা ছিল বড্ড ভয়ানক। মৃত ভদ্রলোকের স্ত্রী এরকম কিছুই আশঙ্কা করেছিলেন। তবু একবার নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেও যে এমন ভয়াবহ রূপ ধরে ফিরে আসবে মৃত্যু, তা তিনি স্বাভাবিকভাবেই ভাবতে পারেননি। রিনি মানে ভদ্রমহিলার বোন, সে যদি সঙ্গে না থাকত তাহলে তাকে সামলানো বড্ড মুশকিল হতো। তার চেয়েও বেশি আতঙ্কের বিষয় অরিত্রর কথাগুলো। সত্যি যদি ওটা একটা এশিয়াটিক চিতা হয়
তাহলে তো মানুষের প্রাণী জগৎ সম্পর্কে তাবৎ তাবৎ ধারণায় ছুঁড়ে ফেলে দিতে হয়। এর সঙ্গে আরও একটা নতুন আতঙ্ক যোগ করে দিল এরিক। আমি অবশ্য শিকারী পশুদের স্বভাব সম্পর্কে খুব একটা কিছু জানি না, কিন্তু যতদূর শুনেছি যে কোনো পশুই একবার মানুষের মাংসের স্বাদ পেলে মানুষ খেকো হয়ে যায়। এই চিতাটার ক্ষেত্রেও কি সেটা হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে না? তার চেয়েও আশ্চর্য ব্যাপার হলো, এই চিতাটা কি আগে থেকেই মানুষ খেকো ছিল, নইলে হঠাৎ মানুষের উপর ঝাঁপাবে কেন? এই অনিশ্চয়তা, এই হিম আতঙ্কের মধ্যেই হঠাৎ হাল ধরেছিল রিতম। ওরা ফিরে আসা পর্যন্ত অজানা ভয়ে জুবুথুবু হয়ে বসেছিল বাকিরা, এমনকি রিতমও। এবার প্রথম ধাক্কাটা ওই সবার আগে কাটিয়ে উঠল। সোজা হয়ে উঠে দাঁড়িয়ে জোরালো গলায় বলল, আমি একটা কথা বলি, যে কোনোভাবেই হোক আমরা একটা ভয়াবহ অবস্থায় পড়ে গেছি। এতক্ষণ আমরা ভেবেছিলাম আমাদের সমস্যা হলো খাদ্য আর জল। আমরা ভয় পাচ্ছিলাম হয়তো কেউ আমাদের উদ্ধার করতে আসবে না। এখন আমরা বুঝতে পারছি এই দ্বীপে মানুষ খেকো জানোয়ার রয়েছে, অর্থাৎ প্রাণের ভয় দ্বিগুণ হয়ে গেল লড়াইটাও। থমথমে মুখে মাথা নেড়েছিল পাখিরা। এর চেয়ে সত্য কথা এই মুহূর্তে আর নেই। আর দ্বিতীয় কথাটা হলো, লড়াই করতে হলে সবার আগে আমাদের সুস্থ থাকতে হবে, সবল থাকতে হবে। আমাদের কাছে খাবার আছে, যেটুকুই আছে আছে, জল আছে। নদীর জলটাও নোনা নয়, খাওয়া যাবে। নারকেল থেকেও যথেষ্ট জল পেয়ে যাব আমরা। কাজেই অন্তত আপাতত আমরা খাবার বা জলের অভাবে মরছি না। মরার তো অন্য পথ খুলেই গেছে। কথাটাকে উপেক্ষা করে রিতম বলল, তাহলে এরিক, তুমি কি প্লিজ জানাবে এই মাছটাকে কিভাবে খাওয়ার যোগ্য করে তোলা যায়? কাটতে হবে না, আগুন জ্বলছে যখন তখন পুড়িয়েও নেওয়া যাবে, তাই না? আর ঠিক এইভাবেই প্রথম ঝটকাটা সামলে দিয়েছিল রিতম। অপরিসীম আতঙ্কে ওদের স্নায়ু যখন ভেঙে পড়ার ঠিক দরজায় গিয়ে দাঁড়িয়েছিল, তখন রিতম ওদের মনে করিয়ে দিয়েছিল, বেঁচে থাকলে আশা থাকে, আশা থাকলে মানুষ চেষ্টা করে যায়। এরপর অবশ্য হাল ধরেছিল এরিক। এইবার জানা গেল অবাঙালি ভদ্রলোকের নাম সুরিন্দর মেহতা, তার মেয়েটির নাম সাহানা। সেও একই স্কুলের জুনিয়র সেকশনের ইংরেজি শিক্ষিকা। বাবা একটু সুস্থ হয়ে উঠেছেন, বুঝতে পেরে মেয়েটি এবার কাজে হাত লাগালো। কাঠকুটো দিয়ে উস্কে দিল আগুনটাকে। এরিক একটা ধারালো কাঠি দিয়ে মাছটার পেট কেটে পরিষ্কার করে দেওয়ার পর সেটাকে ঝলসে ফেলল সাহানাই। রিতম আর এরিক সাহায্য করল ওকে। মাছটা বেশ বড়, সবারই অল্প স্বল্প খাওয়া হলো। শুধু রিনির দিদিকে কোনো মতেই কিছু খাওয়ানো গেল না। দুই হাঁটুর মাঝে মুখ গুঁজে শক্ত হয়ে বসে রইলেন তিনি। কাঁদলেন না, এমনকি একটাও কথা বললেন না। সন্ধ্যের পরেই উস্কে তোলা হলো আগুনটা। ততক্ষণে আর্য, এরিক আর অরিত্র একসাথে মিলে খানদশেক গাছের ডাল ভেঙে বল্লম বানিয়ে ফেলেছে। তবে ক্ষুধার্ত চিতার সামনে এই বল্লম কতদূর কাজ করবে তা নিয়ে অবশ্য একটা সন্দেহ থেকেই যায়। রিনি, সাহানা আর এডি সন্ধ্যের আগে গোটা চাতালটাকে ঘিরে ফেলল কাঁটা ঝোপ দিয়ে। ঠিক করা হলো সকলে মিলে পালা করে পাহারা দেওয়া হবে। আর এখন যখন সকালের প্রথম আলো দেখা দিচ্ছে সমুদ্রের দিক থেকে, তখন সেই কাঁটা ঝোপের নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই নিশ্চিন্তে ঘুমিয়ে আছে কয়েকজন মানুষ। নিরাপত্তা আসলে একটা মানসিক অবস্থার নাম। কথাটা আবার মনে হলো আর্যর। এরিক আর এডি অজানা কোনো ভাষায় গল্প করছিল। ওকে উঠে বসতে দেখে এক মুখ হাসল এরিক। গুড মর্নিং মিস্টার আরিয়ান। কালকেই কথা প্রসঙ্গে আর্য শব্দের মানেটা জানতে চেয়েছিল এরিক। আর্যও হাসল। একটা নতুন দিন, নতুন আশা। একটু পরেই অরিত্র আর রিতমকেও ডেকে তুলল আর্য। সামান্য ধাতস্থ হয়েই রিতম বলল, অরিত্র,
এক কাপ চা দে তো চটপট, আমার আবার চা না খেলে ঘুম ভাঙতে চায় না, জানিসই তো। সাধারণত রিতম এই কথাগুলো বলে অরিত্রকে চটিয়ে দেওয়ার জন্য। আজ অরিত্র এমন হতাশ সুরে আর চা বলে চুপ করে গেল যে রিতম তড়িঘড়ি ওর কাঁধে হাত রাখতে বাধ্য হলো। তুই এরকম করছিস কেন? দেখবি একটা না একটা উপায় ঠিক হয়ে যাবে, এখান থেকে ফেরার পথ বেরোবেই। আজ নয় কাল কলকাতায় ফিরবই আমরা। অ্যালেন্স কিচেনের প্রন কাটলেট না খেয়ে আমরা মরছি না রে ভাই, আর বিলটা তুই দিবি, এটা আমার প্রতিজ্ঞা। অরিত্র এত ঘাবড়ে গেল যে ওর হতাশ ভাবটা এক নিমেষে কেটে গেল। আমি বিল দেবো এটা তুই প্রতিজ্ঞা করছিস? যা বাবা। মিস্টার মেহতার ঘুম ভেঙে গিয়েছিল ইতিমধ্যে। তিনি পর্যন্ত মৃদু মৃদু হাসতে লাগলেন। একজন খাওয়াবে বলে তার হয়ে অন্য কেউ প্রতিজ্ঞা করে দিচ্ছে। This is real greatness. Ritom, you are too good. ভদ্রলোকের দিকে ঘুরে সাড়ম্বরে একটা নমস্কার করল রিতম। তারপর গম্ভীর হয়ে বলল, থ্যাংক ইউ আঙ্কেল, আশীর্বাদ করুন এভাবেই যেন সারা জীবন মানুষের পাশে দাঁড়াতে পারি। মানে বন্ধুর পয়সায় প্রন কাটলেট খেতে পারি, পুরোটা বল না ভাই। হ্যাঁ, এরিক স্বভাবতই এসব কথাবার্তার মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারেনি। এখন আর্যর কাঁধে একটা টোকা মেরে বলল, প্লিজ এক্সপ্লেন। আর্য কি বলবে বুঝতে না পেরে কাঁধ ঝাঁকিয়ে বলল, রিতমকে এক্সপ্লেন করা অসম্ভব, তার চাইতে চলো দেখে আসি আমাদের পাতা ফাঁদগুলো কাজ করলো কিনা। কালকের ভয়ঙ্কর ঘটনার প্রতিক্রিয়ায় ফাঁদের কথা ভুলেই গিয়েছিল এরিক। এখন ব্যস্ত হয়ে বলল, তাই তো, চলো দেখে আসি, খাবারের ব্যবস্থা তো করতেই হবে। এরিক আর ইডা রওনা দিল ওদের তিনজনের সঙ্গে। ফাঁদে যদি কিছু ধরা পড়ে তাহলে এরিককে প্রয়োজন হবে, ইডাকেও। ওদের কারও কাটাকুটির অভিজ্ঞতা নেই। এরিক কি কৌশলে গতকাল মাছ ধরেছিল খালি হাতে সেটাও ওদের অজানা। বুঝলি অরিত্র, এই সার্ভাইকাল ট্রিকগুলো জেনে রাখা আমাদের পক্ষেও অসম্ভব জরুরি। পাহাড়ের পাশ দিয়ে নদীর দিকে হাঁটতে হাঁটতে আর্য বলল, আমরা অ্যাডভেঞ্চার ভালোবাসি, নতুন জায়গায় যেতে ভালোবাসি, অথচ কমফোর্ট জোনের বাইরে গিয়ে পড়লে 2 দিনও টিকতে পারবো না। এটা একটা কথা হলো বল দেখি? অরিত্র মাথা নাড়ল। কথাটা সত্যি। বিন্দু মাত্র প্রস্তুতি ছাড়া বিপদের মুখে ঝাঁপিয়ে পড়ার মধ্যে বাহাদুরি থাকতে পারে, বুদ্ধিমত্তা নেই। রিতম বলল, এই যে এরিক ফাঁদ পেতেছে, বা ধর ইডা যেভাবে চিতাটার পিছু নিল, এর সব কিছুর পেছনেই কিন্তু একটা ট্রেনিং আছে। ওরা এই কাজগুলো শিখেছে। আমরা শুধু বই পড়তে শিখেছি, কিভাবে চাকরি পেতে হয় তার কলা কৌশল ভেবেছি, এখন তার ফলটা পাচ্ছি। সকালের রোদে চারদিক ভেসে যাচ্ছে এখন। পাহাড়ের কোল ঘেঁষে হাঁটছে ওরা। পাথুরে উঁচু নিচু জমি এদিকটায়, বড় গাছ তেমন একটা নেই। ওদের বামে ঘন জঙ্গল আর ডাইনে পাহাড়। জঙ্গলে ঢুকবে না বলেই এই দিক দিয়ে নদীটার কাছাকাছি যাওয়ার নতুন রাস্তা খুঁজছে এরিক। আর্য এটাই বুঝতে পারল। অসংখ্য পাখির ডাকে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। সামনের উঁচু পাহাড়ের চূড়ায় লেগে রয়েছে লাল টুকটুকি মেঘ, অথচ এই সৌন্দর্যের মধ্যেও ওত পেতে আছে ঘাতক মৃত্যুর থাবা। সেই ভয় ওদের অবচেতনে ঢুকে পড়েছে। নইলে এরিক এমন ঘুরপথ নিশ্চয়ই ধরত না। এই জায়গাটায় এখন ঘন বাঁশের বন ওদের পথ আটকেছে। বাঁশবনের ভিতরে একটা পুকুর আছে, এখান থেকেই তা দেখা যাচ্ছে। অজস্র হাঁস আর সারস যেন ডেকে চলেছে তারও স্বরে। ওরা ডান দিকে ঘুরল। বাঁশবনের ভিতর দিয়ে না যাওয়াই ভালো হবে। আর্য, অরিত্রর গলা অসম্ভব ভয় ভয় ডাকছে ওকে। কি হলো ওর? ঘুরে দাঁড়ানো আর্য। অরিত্র থমকে গেছে। ওর পাশে রিতম। অরিত্রর চোখ আটকে গেছে পুকুরটার উপর। একটু নিচু হয়ে
স্থির চোখে ও তাকিয়ে আছে। ফিরে এসে ওর পাশে দাঁড়ালো আর্য। কি হলো রে? তাকা ওদিকে। আর্য তাকালো, বলা ভালো তাকানোর চেষ্টা করলো মাত্র। বাঁশবনের ভিতরে বেশ অন্ধকার, শুধু পুকুরটার উপরে এসে পড়েছে রোদ্দুর। পাখিটাকে দেখতে পাচ্ছিস? কোন পাখি? পাল্টা প্রশ্ন করল আর্য। পুকুরটায় সত্যি পাখির অভাব নেই। অগুন্তি আকারের এবং রঙের পাখি ভেসে বেড়াচ্ছে পুকুরের উপরে, উড়ছে, টুপ করে ডুব দিচ্ছে। এদের মধ্যে কোনটার কথা অরিত্র বলছে সেটা বোঝা বড় মুশকিল। আরে গোলাপি মাথাওয়ালা হাঁসটাকে দেখতে পাচ্ছিস? কই না তো, এত রকমের হাঁস। আমার আঙুলটা খেয়াল করে তাকা, খয়েরি রঙের ডানার মাঝখানে একটা দাগ। মাথাটা দেখ কেমন তিনকোনা ধরনের। এতক্ষণে দেখতে পেল আর্য বেশ কয়েকটা এইরকম হাঁস সত্যিই পুকুরটার পাড়ের কাছে দল বেঁধে ভাসছে বটে। হ্যাঁ হ্যাঁ, ওই তো দেখতে পাচ্ছি। বল, স্পেশাল কিছু? বলতে বলতে হঠাৎ গতকালের কথা মনে পড়ে যেতে ঘুরে দাঁড়ালো আর্য। এক মিনিট, তুই নিশ্চয়ই বলতে চাইবি না যে এই হাঁসগুলো বহুকাল আগে বিলুপ্ত হয়ে গিয়েছে? ঠিক ধরেছিস, অন্তত 70 বছরের মধ্যে এই হাঁস কেউ চোখে পড়েনি। এগুলো পিঙ্ক হেডের ডাক। এককালে সারা উত্তর ভারতে দেখা যেত। লাস্ট দেখা গিয়েছে বোধহয় মায়ানমারে, তাও গত শতাব্দীর 50-এর দশকে। আর্য কেমন যেন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। পৃথিবীর যেখানে যত বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণী আচমকা ওদেরই দেখা দিতে আরম্ভ করলো কেন? শোন ভাই, অরিত্র সোজা হয়ে দাঁড়িয়েছে এবার। গোড়া থেকে বলি তোদের, শুভ মামা হিস্ট্রি পড়ায়, তোরা তো জানিসই। সেদিন কথায় কথায় বলল মানুষের সভ্যতার ইতিহাস আসলে তার অসভ্যতার ইতিহাস। এক প্রাণীর উন্নতির গল্প আসলে অন্য সমস্ত প্রাণীর ধ্বংসের গল্প। মানে? মুখ চাওয়াচাওয়ি করলো আর্য আর রিতম। আমিও কিছু বুঝিনি। তখন শুভ মামা কথায় কথায় বলল বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীদের কথা। অজস্র অগুন্তি প্রাণী বিলুপ্ত হয়ে গেছে জানিস, আর সেগুলো এখনো যাচ্ছে, রোজ, প্রত্যেক দিন। শুধু গত 1 বছরেই কত প্রাণী লুপ্ত হয়ে গেল। তার মধ্যে মাছ আছে, ব্যাঙ আছে, পাখি আছে, ডাঙার জীব আছে। লজ্জা হলো মানুষ হিসেবে। তখন নিজে পড়া শুরু করলাম। হু হু করে গাছের সংখ্যা, প্রাণীর সংখ্যা কমে যাচ্ছে জানিস, জাস্ট উবে যাচ্ছে পৃথিবী থেকে। তোরা বিশ্বাস করতে পারবি না। আর তার মূল কারণ হলো আমরা 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 মানুষ। আর্য হঠাৎ আসল কথাটা বুঝতে পেরে শিউরে উঠল। অরিত্র যে এত এত প্রাণীদের সম্পর্কে এত কিছু পড়াশোনা করেছে, ও যে ওয়েলিং শব্দটা শুনে এত রেগে গিয়েছিল, তার কারণ একটাই, অপরাধ বোধ। একজন মানুষ হিসাবে অপরাধ বোধ। আর এখন এই দ্বীপে এসে বারংবার চমকে উঠছে ও। মানুষের চোখের আড়ালে তাহলে কি এত প্রাণী টিকে গিয়েছে? সত্যি তারা বিলুপ্ত হয়ে যায়নি, একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়নি? তাহলে আশা আছে এখনো। আর্য, কোথায় তোমরা? কাম হিয়ার, কুইক! দূর থেকে ভেসে আসছে চিৎকার, এরিকের গলা। ওরাও কিছু দেখেছে নিশ্চয়, অপ্রত্যাশিত কিছু। না হলে এভাবে উত্তেজিত গলায় চিৎকার করতো না। ছুটতে লাগলো ওরা 3 জন। আবার কোনো মহা বিপদ ঘনিয়ে এলো বুঝি, কে জানে। এক মুহূর্তের জন্য নিশ্চিন্ত হওয়ার অবকাশটুকু পায়নি ওরা গত 1.5 দিনের মধ্যে। ভয়ের কিছু নেই, খুশি হয়ে ডাকছে, বোধহয় ফাঁদে কিছু পড়েছে। একটু এগিয়ে পাহাড়টা ডান দিকে ঘুরে গেছে, তার গা ঘেঁষে নেমে এসেছে নদীটা। এরিকের গলা এসেছে বাঁ দিক থেকে, মানে যেদিকে নদীটা বয়ে গেছে সমুদ্রের উদ্দেশ্যে। ওরা সেদিকেই দৌড়ল। এইবার দেখা যাচ্ছে ওদের। এরিক আর এডি দাঁড়িয়ে আছে নদীর পাড়ে। দূর থেকে বোঝা যাচ্ছে অসম্ভব উত্তেজিত ওরা দুজনেই, খুশিতে উদ্ভাসিত মুখ, যেন প্রচণ্ড অপ্রত্যাশিত কোনো সুসংবাদ পেয়েছে হঠাৎ করেই ওরা।
কাছাকাছি পৌঁছে ওরা বুঝতে পারল খুশির কারণটা। রিতম ঠিকই আন্দাজ করেছে, ফাঁদে পড়েছে বড় সড়ো কিছু একটা। ঝটপট শব্দ পাওয়া যাচ্ছে। এরেক এক গাল হেসে বলল, সত্যি এই দ্বীপে অনাহারে মরার প্রশ্ন নেই বন্ধুগণ, দেখো। বলে উদারভাবে ইশারা করল ফাঁদের দিকে। তারপর অরিত্রর দিকে তাকিয়ে বলল, কি পাখি বলো দেখি মিস্টার এক্সপার্ট? আই হ্যাভ নো আইডিয়া অ্যাট অল। অরিত্র নিচু হয়ে উঁকি দিল কাঠের তৈরি চৌকো গোছের ফাঁদটায়। তারপর ওইভাবেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, যেন সহসা ওর দেহ অনড় হয়ে গেছে বিপুল বিস্ময়ের আকস্মিক আঘাতে। কি রে, বোবা হয়ে গেল নাকি? কি আছে বাক্সের মধ্যে? আরও অন্তত 1 মিনিট ওইভাবেই দাঁড়িয়ে থেকে সোজা হয়ে দাঁড়ালো অরিত্র। সাদা হয়ে গেছে ওর মুখ, ঠোঁট পর্যন্ত কাঁপছে। আরে হলো কি তোর? এরেক ইডার দিকে তাকিয়ে কাঁধ ঝাঁকালো। ওরা কিচ্ছু বুঝতে পারছে না। কি রে? রিতম বাধ্য হয়ে খোঁচা দিল অরিত্রর পেটে। এইবার ওর দিকে তাকালো অরিত্র, অসম্ভব নিচু গলায় বলল, এটা একটা ডোডো পাখি রিতম। তোমাদের কোনো ধারণা আছে তোমরা কি বলছো? থরথর করে কাঁপছে অরিত্রর গলা, যেন এখনই ফেটে পড়বে প্রবল উন্মত্ত ক্রোধে। শুধু ঠান্ডা গলায় ইডা বলল, লিসেন মাই ফ্রেন্ড, প্রকৃতির ভারসাম্য বজায় রেখে কিভাবে তাকে কাজে লাগাতে হয় সেটা আমরা জানি। এই কারণেই আমাদের দেশে শিকার নিষিদ্ধ করার দরকার পড়েনি, কিন্তু কোনো প্রাণী বিলুপ্ত হয়েও যায়নি। খোঁচাটা বুঝতে না পারার মতো নির্বোধ ওরা কেউই নয়, কিন্তু এখন ওরা তর্ক করার মুডে নেই। আর্য বলল, আচ্ছা, এসব আমরা তোমরা নিয়ে ঝগড়া করার সময় কিন্তু পরেও পাওয়া যাবে। এইটা আপাতত এটুকু বরং আমরা মেনে নিই, এই দ্বীপের একটি প্রাণীকেও আমরা বাইরে নিয়ে যাব না। যেভাবেই হোক এরা সময়ের মার এড়িয়ে টিকে গেছে এখানে। এরা থাকুক, এইভাবেই লোকচক্ষুর অন্তরালে থাকুক। তবু তো রইল কোথাও একটা। আমাদেরও তাতে বিন্দুমাত্র আপত্তি নেই। হাত তুলল এরেক, যেন এ বিষয়ে কোনো আলোচনাতেই ও আগ্রহী নয়। আর আমাদের হাতে চালান দেওয়ার মতো পশু পাখির তো অভাব নেই। লুক দেয়ার। ওর হাতের ইশারা অনুসরণ করে নদীর অন্য পাড়ের দিকে তাকালো ওরা। তারপর স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। এমন দৃশ্য এর আগে কখনো কেউ দেখেনি হয়তো। নদীর অন্য পাড়ে বিস্তৃত ঘাস জমি, সেই তৃণভূমি বহু দূর এগিয়ে শেষে মিশে গেছে ঘন জঙ্গলে। তার পিছনেই মাথা তুলে দাঁড়িয়ে আছে সেই সুউচ্চ পাহাড়। আর এখন এই সকালে রোদ্দুরে সেই ঘাস জমির দিকে তাকালে দেখা যাচ্ছে এক আশ্চর্য দৃশ্য। শত শত প্রাণী চড়ে বেড়াচ্ছে সেখানে। রয়েছে উত্তর আফ্রিকা থেকে বিলুপ্ত হয়ে যাওয়া সাদা গন্ডার, হোয়াইট রাইনো। মাথা নিচু করে নিশ্চিন্তে ঘাস খাচ্ছে কুয়াক্কা, বিলুপ্ত এক ধরনের জেব্রা তারা। এরাও আফ্রিকার। তার পাশে পাশেই হাঁটছে লাল গ্যাজেল, এককালে যাদের হাজারে হাজারে দেখা যেত আলজেরিয়ার মাটিতে। বহুকাল আগেই লুপ্ত হয়ে গেছে এরা। ইউরোপীয় বাইসনের দল এই মাত্র বেরিয়ে এলো জঙ্গলের থেকে খোলা জমিতে। আবার সেই ঘাসের আড়ালেই মাটিতে দেহ মিশিয়ে, ঘাসের রঙের সঙ্গে রং মিশিয়ে শিকারের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি হচ্ছে হোক্কাইডো নেকড়ের দল। আজ থেকে মাত্র 100 বছর আগেও জাপানে বা রাশিয়ায় যারা পালে পালে ঘুরে বেড়াতো সমুদ্রের উপকূল জুড়ে। ওরা যখন স্তম্ভিত হয়ে তাকিয়ে আছে নদীর ওপারের দিকে, ঠিক তখনই ওদের মাথার উপরের আকাশ যেন ঢেকে ফেলে উড়ে এলো এক ঝাঁক পাখি। অন্তত 1000 পাখি আছে একটা মাত্র ঝাঁকে।
তাদের ছাই রঙের গলা আর নীলচে ধূসর পিঠের পালক দেখলে আর সন্দেহ থাকতেই পারে না এরাই সেই বিখ্যাত প্যাসেঞ্জার পিজন। এককালে যারা শাসন করত গোটা উত্তর আমেরিকার আকাশ, শেষ পাখিটিকেও মানুষ মেরে ফেলেছে 100 বছরেরও বেশি সময় আগেই। ঝোপের আড়ালে ধূসর দেহ লুকিয়ে বসে আছে সাউথ আইল্যান্ড স্নাইপ। মাত্র 80 বছর আগে নিউজিল্যান্ড থেকে যা শেষ পাখিটার ছবি তোলা গিয়েছিল, কিন্তু রক্ষা করা যায়নি। এবং নদীর জলের ঠিক পাশ দিয়ে এখন নিশ্চিন্তে হেঁটে যাচ্ছে একপাল ডোডো পাখি। তাদের ধূসর দেহ, তাদের বাঁকানো ঠোঁটের ছবি সারা পৃথিবীর মানুষ দেখে এসেছে সেই শৈশব থেকে। আর হ্যাঁ, কোনো টাইম ট্রাভেল নয়, দিবা স্বপ্ন নয়, হলিউড মুভির দৃশ্য নয়। সাদা চোখে তাকিয়ে দেখছে ওরা নিজে এই দৃশ্য। এমনই অলীক, এমনই অভাবনীয়, যেন স্বপ্ন। একটু পরেই সব মিলিয়ে যাবে যেন, কিন্তু দৃশ্যটা মিলিয়ে যাচ্ছে না। যে কোনো বাস্তব দৃশ্যের মতোই তা নড়ে চড়ে বেড়াচ্ছে। শোনা যাচ্ছে পশু পাখির ডাক, নেকড়ের দীর্ঘ অশুভ চিৎকার, এমনকি ঘাস ছিঁড়ে খাওয়ার শব্দ পর্যন্ত। যতই অবিশ্বাস্য বলে মনে হোক, এই দৃশ্য বাস্তব। কোনো অলৌকিক উপায়ে এই দ্বীপে তারা সবাই রক্ষা পেয়েছে বাইরের পৃথিবীতে আজ যাদের আর কোনো অস্তিত্ব বাকি নেই। সেই জন্যই বলেছিলাম চালান দেওয়ার মতো পশু পাখির অভাব এই দ্বীপে নেই। আমরা দুটো ডোডো পাখি ধরে নিয়ে গেলে এই দ্বীপ থেকে ডোডো বিলুপ্ত হয়ে যাবে না, কিন্তু সারা পৃথিবীতে কি পরিমাণে সাড়া পড়ে যাবে ভাবতে পারছো? লক্ষ লক্ষ ডলার রোজগার করতে পারবো আমরা, রাতারাতি ধনী হয়ে যাব। হ্যাঁ, তারপর সারা পৃথিবী বন্দুক আর জাল নিয়ে আবার ছুটে আসুক এই দ্বীপে, তাই না? আমাদের দেখলে কি ইডিয়েট বলে মনে হয়? অবশ্যই এই খবর আমরা গোপন রাখবো বাকি পৃথিবীর কাছ থেকে। শুধু বিলুপ্ত পশুদের এবং অফকোর্স পাখিদের একটি করে জোড়া আমরা ধরে নিয়ে যাব বাইরে। এখানে যারা আছে তারা থাকুক না, ওদের বাঁচা মরা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা চাইছি ওদের অক্ষত রেখে কিছু ব্যবসা করে নিতে, এইটুকুই, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক যেভাবে নীল তিমিদের অক্ষত রেখে সামান্য কিছু ব্যবসা করে নিয়েছে ওয়েলারদের দল। শাট আপ ইওর মাউথ। অনেকক্ষণ ধরে এই কথাটা বারবার বলে যাচ্ছ তোমরা। একটা নীল তিমি বেঁচে থাকা বা না থাকায় মানুষের কি এসে যায় বলো তো শুনি? এই যে এত রকমের পশু পাখি গাছপালা বিলুপ্ত হয়ে গেছে, কি এসে গেছে মানুষের? নাথিং। কিন্তু সেই নীল তিমির ব্যবসা করেই আমার ঠাকুরদা যে বাড়িটা বানিয়ে রেখে গেছে, সেটা দেখলে এখনো পথচারীরা থ হয়ে দাঁড়িয়ে যায়। বুঝলে, যে ব্যাংক ব্যালেন্স রেখে গেছে সেটা তোমাদের ভাবনার বাইরে। এখনো আমরা আমাদের দেশের সবচাইতে ধনী পরিবারের অন্যতম, এবং সেটা নীল তিমির দৌলতেই। না, মানুষের আপাতত কিছু আসছে না বটে, কিন্তু যাচ্ছে। প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা গাছ লুপ্ত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যে পৃথিবীর ধ্বংসের পথে আরও এক পা এগিয়ে যাচ্ছে তার কোনো ধারণাই নেই তোমাদের। আর তার চাইতে বড় কথা, এই নীল সবুজ গ্রহটির উপরে ঠিক যতটুকু অধিকার আমাদের, ততটুকুই যে কোনো প্রাণীর রয়েছে। আমার আর একটা নীল তিমির বেঁচে থাকার অধিকার সমান সমান। তোমার আর একটা ডোডো পাখির, এডির আর একটা তাসমেনিয়ান টাইগারের সমান। এটা লাভ ক্ষতির প্রশ্ন নয় এরিক, এটা অধিকারের প্রশ্ন। গট ইট? এমনভাবে ঘুরে দাঁড়ালো অরিত্র যেন এ বিষয়ে ওর আর কিছুই বলার নেই। পরক্ষণেই অবশ্য আবারও ঘুরে দাঁড়ালো, ফিরে গেল ফাঁদটার দিকে। এক ঝটকায় খুলে দিল তার দরজা, আর অমনি ডানা ঝটপটিয়ে বেরিয়ে এলো এক আশ্চর্য পাখি। সে উঠতে পারে না। হাঁসের মতো দেহটি সামান্য গোলাকার, ওজন অন্তত 10 কিলো। এত ওজন নিয়ে ওই ডানায় ভর করে ওড়ার প্রশ্নই ওঠে না। ঈষৎ হাস্যকর ভঙ্গিতে হেলে দুলে সেই ডোডো পাখি এগিয়ে গেল নদীর পাড়ের দিকে, যেখানে তার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে তার দলের
অন্য পাখিরা। প্রায় 350 বছর পর কেউ দেখলো এই দৃশ্য। অরিত্র ফিস ফিস করে বলল, ওর চোখে জল এসে গেছে। এবার সারা দুনিয়া দেখবে। চাপা হিংস্র গলায় বলল এরিক। তারপর নিচু হয়ে মাটি থেকে তুলে নিল লাঠি দিয়ে বানানো তার নিজের বল্লম। জ্যান্ত না হোক, অন্তত মৃতদেহ তো দেখতেই পাবে সবাই। না, পাবে না। রিতম এবার গিয়ে দাঁড়ালো এরিকের সামনে। সেক্ষেত্রে আমরা তোমাদের জোর করে আটকাতে বাধ্য হব। প্লেনে সেই হাইজ্যাকারের কি দশা হয়েছিল এত তাড়াতাড়ি ভুলে যাওনি নিশ্চয়ই? ভয় দেখাচ্ছ নাকি? এরিকের মুখ চোখ পাল্টে যাচ্ছে বারবার। ইফ ইউ ওয়ান্ট ফাইট, স্টপ দিস ননসেন্স। আমরা এদের বিন্দুমাত্র ক্ষতি চাইছি না, তোমরাই আমাদের ভুল বুঝছো। আমরাও চাই এরা বেঁচে থাকুক এখানে, শুধু কয়েকটা নমুনা বাইরে নিয়ে যাব আমরা। অবিশ্বাস্য টাকায় বিক্রি হবে এগুলো। এতগুলো ডোডো পাখির মধ্যে মাত্র 2টোকে ধরে নিয়ে গেলে ওদের বিন্দুমাত্র কোনো ক্ষতি হবে না, কিন্তু আমাদের লাভ হবে প্রচুর। আপাতত আমরা এইটুকু বুঝতে চাইছি, তোমরা আমাদের রাস্তায় আসবে না। রিতম হঠাৎ সম্পূর্ণ অন্যরকম একটা গলায় বলল, আচ্ছা ভাই, একটা কথা বলো তো, এখান থেকে 2টো ডোডো পাখি নিয়ে তুমি যাবে কোথায়? আমরা এটুকু পর্যন্ত জানি না আমরা কোথায় আছি, এখান থেকে বেরোনোর পথ কি, আর তোমরা একেবারে বড় লোক হয়ে যাওয়া পর্যন্ত ভেবে ফেললে। আশ্চর্য দূরদর্শী চিন্তা ভাবনা বটে। দুপুরে কি খাবে ঠিক নেই, ডিনারে আমি নিয়ে যাওয়ার প্ল্যান করছে। ইডা কাঁধ ঝাঁকিয়ে বলল, তোমরা ভাই বসে থাকো এই ভুতুরে দ্বীপে। এখন এশিয়াটিক চিতা মানুষ ধরে নিয়ে যাচ্ছে, এরপর হয়তো টিরানোসরাস রেক্স বেরিয়ে আসবে ওই জঙ্গল থেকে। কবে উদ্ধারকারী দল আসবে তার অপেক্ষায় অনন্তকাল এখানে বসে থাকার বিন্দুমাত্র ইচ্ছা নেই আমাদের। আজই আমরা এখান থেকে বেরোনোর ব্যবস্থা করব। আর্য বুঝতে পারছিল কাল রাতে ওরা এসব বিষয়ে আলোচনা করে নিয়েছে। এদের কোনো নির্দিষ্ট প্ল্যান আছে। বেরোনোর ব্যবস্থা করবে মানে? কিভাবে বেরোবে? যাবেই বা কোথায়? রহস্যময় হাসিতে ভরে গেল এরিকের মুখ। ডোন্ট ফরগেট মাই ডিয়ার্স, উই আর ফ্রম দ্য ল্যান্ড অফ ভাইকিংস। সমুদ্র আমাদের ঘর বাড়ি, জল আমাদের রাস্তাঘাট। তোমরা এখানে বসে থাকো আর চিতার খাবার হওয়ার জন্য অপেক্ষা করো। আমরা যাওয়ার ব্যবস্থা করি। ইউ গাইজ রেস্ট ইন পিস। বাই। সত্যি দুপদাপ করে সমুদ্রের দিকে চলে গেল ওরা দুজন। ওরা তিনজন অবাক হয়ে তাকিয়ে রইল সেদিকে। শুধু রিতম বলল, এরা ছাঁকনি চড়ে সাগর পাড়ি দেবে। হ্যাঁ, দেবেই দেবে বলে হেসে ফেলল আর্য। তারপর রিতমের দিকে ঘুরে বলল, তোর মাথাতেও আসে? হ্যাঁ। অরিত্র তখনও সম্মোহিত চোখে তাকিয়েছিল নদীর ওপারের আশ্চর্য দৃশ্যটার দিকে। এবার হঠাৎ বলল, ওরা একটা কথা পুরোপুরি ভুল বললো জানিস। ওরা ফিরে তাকালো অরিত্রর দিকে। এখানে কোনো প্রাগৈতিহাসিক প্রাণী নেই। এসব প্রাণী বিলুপ্ত হয়েছে বড়জোর 300 বা 400 বছরের মধ্যে, তার বেশি নয়। অন্তত ডাইনোসরের পেটে যাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। সেটাও বুঝে ফেলেছিস? কি আশ্চর্য, দেখছিস না? কথাটাও শেষ করতে পারল না। তার আগেই বিপুল আতঙ্কে শিউরে উঠে চুপ করে গেল অরিত্র। কারণ ডান পাশের সেই নিচু পাহাড়ের দিকে থেকে থেকে ভেসে আসছে এমনই এক ভয়াল গর্জন, যার সঙ্গে তুলনা করার মতো কিচ্ছু ওরা কেউ কখনো শোনেনি। সেই রুদ্র গর্জনে যেন ওদের পায়ের তলার মাটি পর্যন্ত কেঁপে উঠল থরথর করে। গোটা দ্বীপটা যেন একবার শিউরে উঠে স্থানু হয়ে গেল। পর মুহূর্তেই চমকে উঠে ওরা দেখল নদীর অন্য পাড়ের ঘাস জমিতে চড়ে বেড়ানো সমস্ত প্রাণী উন্মাদের মতো ছুটে চলেছে দূরের, আরো দূরের জঙ্গলের নিরাপত্তার দিকে। গাছের ডাল থেকে আকাশে উড়ে গেল পাখির ঝাঁক। তখনও চারিদিক প্রকম্পিত হচ্ছে সেই হিংস্র হুঙ্কারে। একটু পরেই থেমে গেল সেই ভয়াবহ গর্জন, যেন গোটা পৃথিবী শ্বাস রুদ্ধ করে স্তব্ধ হয়ে আছে। মনে হলো আর্যর নিজেদের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে ওরা। সেই আশ্চর্য নীরবতা ভেঙে রিতম
প্রথম বলে উঠল। ওদিকেই বাকিরা রয়েছে না? এক মুহূর্তের জন্য দৃষ্টি বিনিময় করল ওরা। একবার আর্যর মাথায় ঝলসে উঠল স্বাভাবিক সেই চিন্তাটা। অচেনা কয়েকজন মানুষের জন্য অজানা আতঙ্কের মুখে ঝাঁপিয়ে পড়ব। তারপরেই একটা কথাও না বলে সেই পাথুরে চাতালটা লক্ষ্য করে ছুটতে শুরু করলো আর্য। ঝড়ের বেগে ওর পিছু নিল অরিত্র আর রিতম। আমরা ভারতীয়রা চরিত্রের দিক দিয়ে একটু আলাদা। একটু আগেই বলছিল না অরিত্র, কাল যে পথে নিজেদের আস্তানার দিকে গিয়েছিল এরিক আর আর্য, আজ সেই পথটাই ধরল ওরা। ঝোপঝাড় ভেঙে বাঁশের বন ভেদ করে দৌড়চ্ছিল ওরা। কখনো কাঁটা ঝোপ এড়ানোর চেষ্টা করছে, কখনো মাথা নিচু করে এড়িয়ে যেতে হচ্ছে গাছের ডালের আঘাত। বিদ্যুৎ বেগে ওরা পাহাড়ের নিচের সেই ঢালু জায়গাটায় পৌঁছে গেল। অগন্তি নারকোল গাছের মধ্যে দিয়ে এঁকে বেঁকে দৌড়তে লাগলো ওরা। বেরিয়ে এলো খোলা জায়গাটায়। তারপর থমকে দাঁড়িয়ে রইল। মহা আতঙ্কে হিম হয়ে গেল ওদের ক্লান্ত ক্ষুধার্ত শরীর। এই মুহূর্তে চাতালটাকে দখল করে রেখেছে একদল প্রাণী। তাদের আগুনের শিখার মতো পেশিবহুল দৃপ্ত দেহ ঝুঁকে আছে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা কয়েকজন হতভাগ্য মানুষের মৃতদেহর উপরে। হিংস্র কামড়ে তাদের মাংস ছিঁড়ে নিচ্ছে তারা। এখান থেকেই শোনা যাচ্ছে ঘন ঘন চিবানোর শব্দ, মাংস ছিঁড়ে নেওয়ার শব্দ। সিংহী, অন্তত 5টি ভয়ানক সিংহী। আর চাতালের উপরে বেরিয়ে থাকা পাথরটার উপরে উদাস হয়ে বসে আছে সাধারণ সিংহের প্রায় 1.5 গুণ বড় আকারের এক অবিশ্বাস্য বিশাল দেহী পশুরাজ। প্রায় পিঠ পর্যন্ত ঢেকে ফেলেছে তার বিপুল কেশর। সেই কেশরের রং কুচকুচে কালো। বারবেরি লায়ন, উত্তর আফ্রিকার এন্ডেমিক, সবচাইতে বড় আকারের সিংহ। এরাও বিলুপ্ত? পাশেই বসে আছে আর্য। অফকোর্স, অন্তত 70 বছর আগেই। শুধু সাইজ না রে, রঙও আলাদা মনে হলো। 1 সেকেন্ডের জন্য দেখলাম অবশ্য। আলাদাই। কেশরের রং এতটাই ডার্ক যে কালোই বলা যায়। গায়ের রঙ অন্য সিংহদের চেয়ে বেশ কালো। ওই যে বললাম, 100 বছর আগেও এরা গোটা উত্তর আফ্রিকার উপকূল অঞ্চলে, মানে ধর মরক্কো থেকে মিশর পর্যন্ত রাজার হালে ঘুরে বেড়াতো। তারপর আর কি, তারপর আমরা পৃথিবীর সবচাইতে বড় আকারের সিংহটাকেও মেরে শেষ করে দিলাম। এক ফালি তিক্ত হাসি ফুটে উঠল অরিত্রর মুখে। অপরিসীম আতঙ্কে কাঠ হয়ে গিয়েছিল ওরা। মাটিতে দাঁড়িয়েই ওই ভয়াল শীতল দৃশ্যের মুখোমুখি হওয়া অসম্ভব। এক পাল সিংহ কয়েকজন মানুষের দেহ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এর চেয়ে বীভৎস আর কি বা হতে পারে? যতটা পারা যায় ওরা নিঃশব্দে পিছু হটতে হটতে বেরিয়ে এসেছিল জঙ্গলের বাইরে, একেবারে সমুদ্রের পাড়ে। ভয়ে চোখ সরাতে পারেনি সেই মর্মান্তিক দৃশ্যের উপর থেকে। তারপর খোলা জায়গায় বেরিয়ে এসে প্রাণপণে ছুটতে শুরু করেছিল বেলাভূমি বরাবর বাঁ দিকে, পাহাড়ের একেবারে উল্টো দিকে। মনে হচ্ছিল ওই ভয়ঙ্কর দৃশ্যটা থেকে যতটা দূরে সরে যাবে ততই নিরাপদ ওরা। কেন যে এই অদ্ভুত কথাটা মনে হয়েছিল সেটাও বোধহয় এই মুহূর্তে জিজ্ঞাসা করলে ওরা বলতে পারবে না। এদিকেই বা অজানা বিপদ অরণ্যের অন্ধকারে ওত পেতে থাকতে পারবে না, তার কি কোনো নিশ্চয়তা আছে? আপাতত ওরা অবশ্য বসে আছে সমুদ্রের কাঁচ ঘেঁষে, জঙ্গলের সঙ্গে যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে। হাঁপাচ্ছে, নিঃশ্বাস নিচ্ছে ঘন ঘন, বারবার ফিরে তাকাচ্ছে জঙ্গলের দিকে, যেন যে কোনো মুহূর্তে
ছায়ার রাজত্ব থেকে লাফিয়ে বেরিয়ে এসে ওদের উপর ঝাঁপিয়ে পড়বে সাক্ষাৎ মৃত্যু, চিতার অথবা সিংহের ছদ্মবেশে। ওরা সম্ভবত একে অপরের অজ্ঞাতে একই কথা ভাবছিল, কারণ রিতম বলে উঠল, আমি অরিত্রকে একটা বাজে কথা বলতে চাই। বল। এই দ্বীপে চিতাবাঘ আছে, আছে। সিংহ আছে, আছে। দুটোই বিলুপ্ত হয়ে যাওয়া প্রজাতির। ঠিক। আরে বাঘ তো বিলুপ্ত হয়নি বল, সংখ্যা কমে গেছে খুবই জানি, কিন্তু পুরোপুরি বিলুপ্ত তো হয়ে যায়নি না? অরিত্র এবার ওর দিকে ঘুরে বসল, বড় বড় চোখ করে তাকিয়ে রইল প্রায় মিনিট খানেক। তারপর বলল, তোর কি চিতার সিংহতে মন ভরেনি ভাই? খুব টেনশন হচ্ছে রে। বাঘের কোনো প্রজাতি বিলুপ্ত হয়নি বল। অরিত্র আঙুলের কর গুনে গুনে বলতে লাগলো, ক্যাম্পিয়ান টাইগার, বালি টাইগার, জাভান টাইগার। বাদ দে। বলে আরও একবার মাথা ঘুরিয়ে জঙ্গলের দিকে তাকালো রিতম। আমাদের উচিত ছিল অন্তত জলটুকু খেয়ে নেওয়া। নদীর পাশেই ছিলাম, কিন্তু তখন মনে পড়েনি। ওদের সামনে এই মুহূর্তে অতলান্ত জলরাশি, কিন্তু সেই জল মোটেই খাওয়া যাবে না। আমরা অনন্তকাল এইভাবে সমুদ্রের পাড়ে বসে থাকতেও পারবো না আর্য। ইতিমধ্যে রোদ চড়া হয়ে উঠছে। এভাবে বালির উপর বসে থাকলে কিছুক্ষণের মধ্যে আমরা অসুস্থ হয়ে পড়ব। কথাটা কিন্তু এক প্রকার ঠিকই। ছায়া এবং জল ছাড়া সারা দিন টিকতে পারবে না ওরা। মুশকিল হলো এই দুটি একত্রে পাওয়া যাবে ওই বেলাভূমির শেষের জঙ্গলে। রিতম আবার একবার শিউরে উঠল। আমরাও বাঁচবো না বুঝলি, সবাই তো মোটামুটি শেষ, খতম। এবার আমাদের পালা। এমন হাসি খুশি মানুষটা। ওরা দুজনেই বুঝতে পারল রিতম মিস্টার মেহতার কথা বলছে। বর্ষিয়ান খুশিয়াল মেজাজের মানুষ, ছুটি শেষ করে ফিরছিলেন নিজের কর্মস্থলে। আজ এই মুহূর্তে তার আর কোনো অস্তিত্বই নেই। কয়েকটা রক্তমাখা হাড় হয়তো পড়ে আছে পাহাড়ের পায়ের কাছের একটা বেরিয়ে থাকা পাথরের নিচের চাতালে। বাইরের পৃথিবীতে কখনো কেউ খবরও পৌঁছবে না কতগুলো মানুষ কিভাবে হারিয়ে গেল এখানে। হ্যাঁ, এরকম বিপদে কখনো পড়েনি ওরা। নিঃসন্দেহে এটাই ওদের জীবনের চরম সংকটময় মুহূর্ত। আর সবচাইতে অদ্ভুত ব্যাপার, ওরা এবার মোটেই কোনো অ্যাডভেঞ্চার করতে বেরোয়নি। দেখ, হাইজ্যাক হওয়া প্লেনের ক্র্যাশ ল্যান্ডিং একটা গ্লোবাল নিউজ হওয়া উচিত। গত পরশু রাতে আমাদের প্লেনটা এখানে ক্র্যাশ হয়েছে। এখনো পর্যন্ত একটা প্লেনও উপর দিয়ে উড়ে যায়নি। এমনকি একটা জাহাজের মাস্তুল, একটা নৌকার পাল পর্যন্ত দেখিনি আমরা। কি আশ্চর্য ব্যাপার বলতো। আর্যর গলায় গভীর চিন্তার ছাপ। হঠাৎই গা ঝাড়া দিয়ে বালি থেকে উঠে পড়ল অরিত্র। গলাটা একবার পরিষ্কার করে নিয়ে বলল, দেখ, এত ভয় পেলে আমরা মরার আগেই মরে যাব। উঠে পড় আর্য। এই রিতম, ওট 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 ওট। বালি গরম হয়ে যাচ্ছে। এখানে বসে থেকে সানস্ট্রোক হয়ে মরার কোনো মানেই হয় না। জঙ্গলের দিকে আমাদের যেতে হবে। জল খুঁজে বের করতে না পারলেই নয় কিন্তু। জঙ্গলের মধ্যে কে তোর জন্য ওয়াটার পিউরিফায়ার চালিয়ে বসে আছে রে? হ্যাঁ? আর্য ততক্ষণে উঠে পড়েছে। কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে জঙ্গলের দিকে তাকালো ও। না রে রিতম, একটু ভেবে দেখ। যে নদীটার কাছে গিয়ে আমরা সকালে দাঁড়িয়েছিলাম সেটা এদিকেই বয়ে এসেছে। কাছাকাছি কোনো জায়গাতেই নির্ঘাত নদীটা সমুদ্রে গিয়ে পড়েছে। সেখানকার জল অবশ্য খাওয়া যাবে না, নোনা হবে। তবে নদী ধরে একটু ভেতরের দিকে যদি আমরা যাই, অন্তত খাওয়ার মতো জল কিন্তু পেয়ে যাব। কথাটা মিথ্যা নয়। গতকাল যে নদী থেকে ওরা জল পেয়েছিল সেটার এদিকেই বয়ে আসার কথা, যদি না জঙ্গলের মধ্যে কোথাও বড় বাঁক নিয়ে থাকে। অবশ্য তা যদি নিয়েও থাকে তাহলেও একটা মোহনা থাকবে, আর সেটা ওরা যেদিকে ছুটে পালিয়ে এসেছে সেদিকেই যেতে হবে। এবার রিতম নিজেও উঠে পড়ল। কয়েক মাস আগেই ভয়ঙ্কর সুনামির মাঝখানে পড়ে গিয়েছিল ওরা,
কিছুক্ষণের জন্য মনে হয়েছিল আজ আর রক্ষে নেই, কিন্তু বেঁচে গিয়েছিল শেষ পর্যন্ত। তাহলে আজই বা এরকম ভেঙে পড়ছে কেন? এত ভয় তো কখনো পায়নি রিতম। অবশ্য এত কাছ থেকে মৃত্যুকেও কখনো দেখেনি ওরা। একটু আড়মোড়া ভেঙে হাসল রিতম, তারপর হালকা গলায় বলল, চল মোহনাটা খুঁজে বের করি আগে, তারপর দেখা যাবে। পায়ে পায়ে হাঁটা শুরু করলো ওরা। এখন ওদের ডান দিকে জঙ্গল, বাঁয়ে সমুদ্র। সকাল ক্রমশ ঝুঁকে পড়ছে দুপুরের দিকে। সমুদ্রের জলে হিরে ঝলসে উঠছে যেন। জঙ্গলের মধ্যে হাজার পাখির ডাকাডাকি। ভাবাই যায় না এই অপূর্ব সুন্দর দ্বীপ এমন এক মারাত্মক রহস্য বুকের মধ্যে আগলে রেখে দিয়েছে। হ্যাঁ রে অরিত্র, তুই একেবারে শিওর যে এই দ্বীপে যত প্রাণী আমরা দেখতে পাচ্ছি তারা সবই বহির্বিশ্বে বিলুপ্ত হয়ে গিয়েছে? সামান্য দ্বিধা নিয়ে মাথা নাড়ল অরিত্র। সম্ভবত না। বেশ কিছু পাখি আমি দেখেছি যা এখানকার সব দ্বীপেই দেখা যায় বলে আমি জানি। যেমন ধর, অরিত্রর কথাটা শেষ হলো না, কারণ রিতম চেঁচিয়ে উঠেছে, ওটাই বোধহয় মোহনা, দেখ দেখ তো। ওরা কথা বলতে বলতে সামান্য পিছিয়ে পড়েছিল। রিতম একটু এগিয়ে গিয়েছে। সত্যি দূর থেকে দেখা যাচ্ছে সামনে একটু এগিয়ে ডাইনে বাঁক নিয়েছে সৈকত। তার একেবারে শেষ প্রান্তে একটা জলধারা। ওই নদীটাই হবে নিশ্চয়ই। প্রচণ্ড তেষ্টায় ওদের সকলেরই গলা শুকিয়ে কাঠ। এই মুহূর্তে জল খুঁজে পাওয়ার চাইতে বড় সুসংবাদ আর কিচ্ছু হতে পারে না। পা চালিয়ে হাঁটতে যাচ্ছিল আর্য। হঠাৎ একটা অদ্ভুত দৃশ্য চোখে পড়ার ফলে দাঁড়িয়ে যেতে হলো ওকে। সমুদ্রের একেবারে পাশে যেখানে ঢেউ ভাঙছে সেখানে একটা অদ্ভুত দাগ। রিতম জায়গাটা পেরিয়ে গেছে, কিন্তু খেয়াল করেনি। ওর চোখ ছিল সামনে, নদীর খোঁজে। দাগটাও নেহাত ছোট। আর 5 মিনিট পরে এখানে পৌঁছলে ওরা দাগটা দেখতে পেত না। সমুদ্রই মুছে দিত ঢেউয়ে ঢেউয়ে। ভুরু কুঁচকে সেদিকে এগিয়ে গেল আর্য। এই বিজন দ্বীপে যে কোনো সরলরেখাই বড্ড রহস্যময়। প্রকৃতি সচরাচর সোজা পথে চলে না। এই দাগ এলো কোথা থেকে? সন্দিগ্ধ চোখে ওকে এগিয়ে যেতে দেখে অরিত্র তাকালো একই দিকে। তারপর দুজনে এগিয়ে গেল দাগটার দিকে। সমুদ্র থেকে একটা ক্ষীণ কিন্তু গভীর রেখা উঠে এসেছে বালির উপর। একটু এগিয়েই মিলিয়ে গেছে দাগটা। দাগটা অনুসরণ করে সমুদ্রের দিক থেকে সৈকতে উঠে এলো আর্য। ওর পিছনে অরিত্র। দাগটা এই অবধি উঠে এসে মিলিয়ে গেছে। মিলিয়ে গেছে না মুছে ফেলা হয়েছে? সন্দেহ হওয়ারই কথা। আচমকা থেমে গেছে দাগটা। তারপর বালির উপরে খানিকটা কাটাকুটির চিহ্ন, যেন পাতাওয়ালা কোনো গাছের ডাল দিয়ে মুছে ফেলা হয়েছে দাগটাকে। উঠে এসেছে না নেমে গিয়েছে? আবার বলল অরিত্র। ওর গলার সন্দেহ ক্রমে গাঢ় হচ্ছে। আর্য চমকে উঠে ওর দিকে তাকালো। স্পষ্টতই অরিত্র ধরে নিয়েছে এরিক এবং ইডা কোনো উপায়ে এই দ্বীপ ছেড়ে চলে গেছে। এটা তারই চিহ্ন। সমুদ্র থেকে উঠে আসা নয়, সমুদ্রে নেমে যাওয়া কোনো জলযানের চিহ্ন। হঠাৎ একটা কথা মনে হয়। থমকে গেল আর্য। এই অরিত্র, বলছি এটা ডিম পাড়তে আসা কচ্ছপের যাওয়ার চিহ্ন নয় তো? অরিত্র থমকে গেল এবার। কচ্ছপ যে ডিম পাড়তে পারে তার জন্মস্থানে ফিরে এসে এটুকু ওর জানা আছে। কিন্তু তারা দ্বীপের কতটা ভিতরে যায় বা তখন কিরকম দাগ পড়ে তা ওর জানা নেই। দ্বিধান্বিত গলায় বলল, এ তাও হতে পারে না। আর্য হঠাৎ সোজা হয়ে দাঁড়িয়ে বলল,
রিতমটা কোথায় গেল আবার? এতক্ষণে অরিত্রর খেয়াল হলো রিতম বেশ কিছুটা এগিয়ে গিয়েছিল। এখন ওরা আসছে না দেখে দূরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে কোমরে হাত দিয়ে। তাড়াতাড়ি হাতছানি দিয়ে ওকে ডাকলো অরিত্র। চিৎকার করতে সাহস হচ্ছে না তার। কোথায় যে কি ওত পেতে আছে কে বলতে পারে। রিতমও ফিরে এসে ডাকটা দেখে ভরকে গেল। না রে, নামানো হয়নি, কিছু একটা টেনে তোলা হয়েছে। এটা কেন মনে হলো মিস্টার হোমস? এলিমেন্টারি ওয়াটসন, কিছু একটা তোলা হয়েছে এবং জঙ্গল পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়েছে যাতে বোঝা না যায় কোন দিক থেকে যাওয়া হয়েছে বা আদৌ কিছু তোলা হয়েছে। তার জন্যই এত যত্ন করে বালির ওপর থেকে চিহ্ন মুছে দেওয়া হয়েছে। এইটুকু চিহ্ন রয়ে গেছে কারণ ধরে নেওয়া হয়েছিল জল এসে মুছে দেবে কিছুক্ষণের মধ্যেই। কথাটা যুক্তি আছে। আর্য আর অরিত্র চুপ করে রইল। ততক্ষণে রিতম নেমে গিয়েছে সমুদ্রের একেবারে কাছে। কয়েক সেকেন্ড পরেই ও উত্তেজিতভাবে হাত নেড়ে ডাকতে লাগলো আর্যদের। ওরা কাছে যেতে রিতম চাপা গলায় এবার বলল, তোরা এটা খেয়াল করিসনি? এই বলে আঙুল দিয়ে দেখালো সেই অদ্ভুত সরলরেখার পাশে দুটো মাত্র ক্ষীণ দাগ। খুব ভালো করে লক্ষ্য না করলে চোখে পড়বে না দাগটা। এ দুটো পায়ের ছাপ, জুতো পরা পায়ের ছাপ, আর সেটা উঠে গিয়েছে জঙ্গলের দিকে। আস্তে আস্তে, শুকনো পাতায় পা দিবি না, দেখে চল। কি জ্বালা, এই চারিদিকেই তো শুকনো পাতা, পা দুটো কি পকেটে ভরে নেবো? অদ্ভুত তো। আর্য ফিরে দাঁড়িয়ে কটমট করে তাকালো ওদের দিকে। তারপর নিঃশব্দে ইশারা করলো সামনের দিকে। ইঙ্গিত স্পষ্ট, ওদিকে যেতে হবে। কাজটা ওরা যতটা সহজ ভেবেছিল তার চেয়ে অনেক বেশি কঠিন। তার প্রধান কারণ জঙ্গল সম্পর্কে ওদের জ্ঞানের অভাব। জঙ্গলের ভিতরে একবার ঢুকে গেলে দিক নির্ণয় করা যে অসম্ভব কষ্টসাধ্য, সে ব্যাপারে ওদের বিন্দু মাত্র অভিজ্ঞতা ছিল না। চারদিক একই রকম দেখাচ্ছে যেন, সব দিকেই গাছ, সব দিকেই আকাশ পাতায় ঢাকা। ফলে আসলে যে কোন দিকে যাচ্ছে ওরা তার কোনো ঠিক নেই। তবু ওরই মধ্যে মোটের ওপর দিক ঠিক রেখে আর্য আগে আগে চলেছে। সমুদ্রের পাড়ে যে চিহ্নটা দেখা গিয়েছিল সেটা যে কোনো মানুষের সমুদ্র থেকে উঠে দ্বীপে ঢোকার ইঙ্গিত, সেটা বোঝার অবকাশ নেই। আর তখনই সেই মারাত্মক দ্বিধার মুখোমুখি হতে হলো ওদের। তার মানে আরো লোক এসেছে দ্বীপে? আর্য বলল অন্তত 1 মিনিট পরে। অরিত্র মাথা নাড়ল। ডেফিনেটলি। এবং আমরা জানি না তারা আমাদের বন্ধু না শত্রু। ইনফ্যাক্ট আমরা এটাও জানি না তারা জানে কি না আমরাও এই মুহূর্তে দ্বীপে আছি। তার চেয়েও বড় কথা, জানার পর তারা কিভাবে রিয়াক্ট করবে। সেটাই, তারা যদি আমাদের শত্রু বলে ভেবে বসে। এদিকে বাঘ সিংহ, ওদিকে মানুষ, কে যে মারবে আমাদের সেটা নিয়েই কম্পিটিশান চলছে বোধ হয়। না রে অরিত্র, তুই অ্যালেন্স কিচেনের আশা ছেড়ে দে। মানুষের সঙ্গে অন্তত কথা বলা যায়। আর্য হঠাৎ সোজা হয়ে দাঁড়ালো। আচ্ছা, আমরা আগে থেকে ধরে নিচ্ছি বা কেন যে তারা খারাপ লোক? হয়তো আশেপাশের কোনো লোকালয় থেকে জেলেরা এসেছে মাছ ধরতে। হয়তোবা তাদের সঙ্গে দেখা করতে পারলে এই দ্বীপ থেকে বেরিয়ে যাওয়ার একটা উপায়ও জোগাড় হয়ে যেতে পারে। জেলেই যদি হবে, নৌকো লুকিয়ে রাখতে যাবে কেন? সেটা তো তাদের জিজ্ঞেস করলেই জানা যাবে, কিন্তু সবার আগে তো তাদের খুঁজে বার করা দরকার। কি বলিস? বলে আর্য ঘুরে দাঁড়ালো জঙ্গলের দিকে। ওই ঘুরে দাঁড়ানোটাই স্পষ্ট করে দিল ও নিজে ঠিক কি করতে চাইছে। এরপর জঙ্গলের দিকে এগিয়ে না যাওয়ার প্রশ্নই ওঠে না। এবং এখানেই ওরা গোলমালটা বাঁধালো। জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটার কৌশল সম্পর্কে একেবারেই অভিজ্ঞতা না থাকার ফলে কিছুক্ষণের মধ্যেই ওরা গুলিয়ে ফেলল ঠিক কোন দিকে ওরা এগোতে চাইছিল। সমুদ্রের পাড়ে দেখা যাওয়া চিহ্নটাকে অনুসরণ করে ওরা আন্দাজ করে নিয়েছিল ঠিক কোন জায়গা দিয়ে জঙ্গলে ঢুকতে হবে।
কিন্তু খানিকক্ষণ পরই দিক ভুল হয়ে গেল। চারিদিকে একই রকম নিবিড় অরণ্য। এদিকটায় নারকোল গাছ কম, তবে প্রচুর সেগুন, কাঁঠাল, বট গাছ। এক ধরনের ইউক্যালিপটাস গাছের গায়ে রামধনুর মতো আশ্চর্য রং ধরেছে। দেখলে চোখ ফেরানো যায় না। কিন্তু সব গাছেই প্রচুর পাতা, নিচে ঘন ঝোপঝাড়, যাকে আন্ডারগ্রোথ বলে। ফলে খুব বেশি দূর দেখা যায় না। এই ধরনের জঙ্গলে মানুষ পথ হারায় বেশি। হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল আর্য। ওর ভুরু কুঁচকে উঠেছে। হাত তুলে ইশারা করছে ওদের। কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থাকতে থাকতে আর্য বলল, একটা আওয়াজ শুনতে পাচ্ছিস? সত্যি বলতে কি, সকালের জঙ্গল এমনিতেই মুখর হয়ে থাকে অগুন্তি পাখির ডাকে। তার উপর এদিকের জঙ্গলে তার ধনেশ মগডালে বসে প্রাণপণে চিৎকার করে চলেছে। ফলে আলাদা করে কোন আওয়াজটা আর্যকে আকৃষ্ট করেছে কিছুক্ষণের জন্য ধরতে পারল না ওরা কেউই। কিছুক্ষণ পরেই অবশ্য উজ্জ্বল হয়ে উঠল অরিত্রর মুখ। ঠিক বলেছিস, একদম ঠিক। কি বললো? কোনটা ঠিক? ও তো কিছু বলেনি। শুনছিস কেমন ক্যাক ক্যাক করে একটা আওয়াজ শুনতে পাচ্ছিস না? কয়েক সেকেন্ড মাথা নিচু করে দাঁড়িয়ে রইল রিতম। তারপর অনিশ্চিতভাবে মাথা নেড়ে বলল, পাচ্ছি বোধ হয়, কিন্তু এই আওয়াজ আমি কখনো শুনিনি। ওটা কি কোনো পাখির ডাক? আরে শকুনের ডাক, শুনিসনি কখনো? শকুন ডাকে? ওর কথার কোনো উত্তর না দিয়ে পা টিপে টিপে সন্তর্পণে এগিয়ে চলল আর্য। ও কিছু একটা দেখতে পেয়েছে। এবার অরিত্র আর রিতমও দেখতে পেল সেটা। সামনে আলো দেখা যাচ্ছে। একটু পরেই একটা খোলা জায়গায় এসে পড়ল ওরা। খানিকটা খোলা জমি, চারিদিকে বড় বড় ঘাস রয়েছে। তারপর একটা নদী, নিশ্চয়ই সেই নদীটাই। এখানে একটু চওড়া হয়ে গিয়েছে এই যা। আর্য বুঝতে পারছিল না হঠাৎ করে খোলা জায়গায় বেরিয়ে যাওয়াটা ঠিক হবে কিনা। খুব সাবধানে একটা প্রকাণ্ড রাবার গাছের পিছন থেকে উঁকি দিয়ে জায়গাটা দেখে নেওয়ার চেষ্টা করল ও। তারপরেই শিউরে উঠে পিছিয়ে এলো দ্রুত। শেষ মুহূর্তে টাল সামলাতে না পেরে আর একটু হলে ও এসে পড়ত অরিত্রর গায়ে। অরিত্র চট করে ওকে ধরে ফেলে জিজ্ঞাসা করল, কি হলো রে? মুখে কথা না বলে সামনের খোলা জমিটার দিকে আঙুল তুলে ইশারা করল আর্য। ওর হাত ঠক ঠক করে কাঁপছে। নদীর পাড়ে একটা বুড়ো বট গাছের নিচে জড়ো হয়েছে অন্তত 50টা শকুন। তাদের তীব্র চিৎকারে গোটা জায়গাটা মুখরিত। ঠেলাঠেলি করে তারা নিজের পছন্দসই জায়গাটা দখল করার চেষ্টা করে চলেছে। মনে পড়েছে ডাইক্লোফেনাক। প্রায় লাফিয়ে উঠল রিতম। ঠিক ঠিক ঠিক, এই ওষুধের জন্যই কয়েক বছর আগে মরে সাফ হয়ে গিয়েছিল ভারতীয় শকুনের দল। পালকবিহীন মাথা, তীক্ষ্ণ দৃষ্টি আর ভয়ঙ্কর ধারালো ঠোঁট। এরা যে সেই ইন্ডিয়ান ভালচার তাতে আর সন্দেহ নেই। ভারতীয় উপমহাদেশের আকাশ তাদের হাতছাড়া হয়ে গেলেও এই আশ্চর্য দ্বীপে তারা এখনো বহাল তবিয়তে বিদ্যমান দেখাই যাচ্ছে। ঠিক এই সময় কোনো কারণে একসঙ্গে কয়েকটা শকুন সরে যেতেই অরিত্র আর রিতমও দেখতে পেল। আর দেখে হুবহু আর্যর মতোই শিউরে উঠে চুপ করে গেল। কারণ এইবার দেখা যাচ্ছে যার দখল নেওয়ার জন্য শকুনের দল প্রাণপণে নিজেদের মধ্যে লড়াই করে চলেছে তা আসলে দুজন মানুষের মৃতদেহ। আর এত দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে সেই ছিন্ন ভিন্ন মৃতদেহের গলার যে চেনটা রোদ্দুরে ঝলসে উঠছে
সেটা একটা হাপুন ছাড়া আর কিচ্ছু নয়। এরিক এবং ইডা কিভাবে মারা গেল ওরা? আর্যর গলায় পৃথিবীর বিস্ময়। স্বাভাবিক, এরাই তো উল্টে জঙ্গলে টিকে থাকার ব্যাপারে এক্সপার্ট ছিল। কে মারলো ওদের? মাথা নাড়ল অরিত্র। কোনো বন্য পশুর আক্রমণে মারা গেলে ওদের ডেড বডি এইভাবে পড়ে থাকতো কি? আচমকা ঘাড়ের ওপর একটা শীতল স্পর্শ পেয়ে জমে গেল রিতম। আর্য আর অরিত্র সামনের খোলা জমিটার দিকে তাকিয়ে আছে। তখন ওরা কিচ্ছু টের পায়নি। পরের মুহূর্তেই ওদের পিছন থেকে একটা চাপা কিন্তু স্পষ্ট গলা ভেসে এলো। ফ্রেজ, কেউ নড়লেই গুলি চালাতে বাধ্য হব। So, all of you are from India, right? ভদ্রলোকের চোখ দুটো যেন ওদের চিড়ে ফেরে দেখছে একেবারে ভিতর থেকে। আর্য স্থির চোখে দেখছিল প্রশ্নকর্তাকে। বয়স 50-এর মধ্যে হবে। কানের পাশে সামান্য পাকা চুল, চশমার আড়ালে সাংঘাতিক ধারালো চোখ, পরনে আর্মির মতো জংলা ছাপ শার্ট প্যান্ট। ইউরোপের মানুষ নন ইনি, দক্ষিণ আমেরিকার। আর্য ঠান্ডা গলায় বলল, ইয়েস। মাথা নাড়লেন তিনি। কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। আবার ঘাড় নাড়ল আর্য। ওর মাথাটা আর কাজ করছে না, ক্লান্ত হয়ে পড়েছে গত কয়েক ঘন্টার অবিশ্রাম টেনশনে। দেহেও জোর নেই যেন আর এখন যখন প্রাণের আশা আদেও আর নেই, তখন অনর্থক কথা বলতেও ইচ্ছে করছে না তার। দুখানা পিস্তল উঁচিয়ে রয়েছে ওদের দিকে। বোঝাই যাচ্ছে একটু পরেই নদীর পাড়ে এরিক আর এজের পাশেই পড়ে থাকবে ওদের ডেড বডি। আপনারাও এদের বিক্রি করবেন না? এবার পাল্টা প্রশ্নের পালা অরিত্রর। কি বিক্রি করব? এই হোয়াইট রাইনো, ডোডো, কোয়ান্না। মেবি। এনি প্রবলেম? অরিত্র একটু হাসল, তিতকুটে হাসি। সমস্যা যে কোথায় তার কতজনকে বোঝাবেও। এরিক আর ইরাকে আপনারা মেরে ফেলেছেন? রিতম মুখ খুলেছে এতক্ষণে। ইয়েস। এবার উপরে নিচে মাথা নাড়ল। ওরা কি তোমাদের বন্ধু ছিল? না, ওরা আর আমরা আরও কয়েকজন ছিল। একটা হাইজ্যাক হওয়া প্লেনে ছিলাম, সেটা এখানে ক্র্যাশ ল্যান্ড করলো। এসব আমাদের জানা। এরিক আর ইডা? না, আজ সকালেই ডোডো পাখি নিয়ে ঝগড়া হলো আমাদের মধ্যে। ওরা এসব নিয়ে গিয়ে বিক্রি করবে বলে ঠিক করেছিল, তাই নিয়ে খুব ঝগড়াঝাটি হলো আমাদের সঙ্গে ওদের দুজনের। তারপর ওরা চলে গেল সমুদ্রের দিকে। তারপরে এইখানে এসে দেখলাম। আমার হাত দুটো খুলে দেবেন প্লিজ, খুব ব্যথা করছে। আমাদের সঙ্গে কিচ্ছু নেই, একটা লাঠিও নেই, বিশ্বাস করুন। হাত দুটো আচমকা আলগা হয়ে গেল। বাঁধন খুলে দিয়েছে কেউ। পিছনে না তাকিয়ে রিতম বলল, থ্যাংক ইউ। তারপর ফুলে ওঠা কবজিতে হাত বোলাতে লাগলো। জল খাও। ঠান্ডা গলায় আদেশ দিল কেউ। নারী কণ্ঠ। এবার ঘাড় ঘোরালো ওরা। বছর 30-এর এক ভদ্রমহিলা, সোনালি চুল, শ্বেতাঙ্গ বোধ হয়, যদিও রোদে পোড়া রং। হাতে বোতল, অন্য হাতে পিস্তল। ঢকঢক করে জল খেয়ে বোতলটা ফেরত দিল রিতম। তারপর বলল, ওদের দেবেন না? সকাল থেকে জল পাইনি আমরা। তোমরা সত্যিই একে অপরকে ভালোবাসো। গুড ফ্রেন্ড ইনডিড। 3 জোড়া হাতি মুক্তি পেল। এবার ফুরিয়ে গেল আরও একটা জলের বোতল। এরিকরা এইসব পশু পাখি ধরে নিয়ে গিয়ে বিক্রি করে দিতে চাইছিল? ভদ্রলোক আবার কথার রেশ তুলে নিলেন। হ্যাঁ, দরকারে মেরে ফেলেও। বলছিল বাইরে নাকি এসবের প্রচুর দাম হবে। তোমরা আপত্তি করলে কেন? তোমাদের অর্থের প্রয়োজন নেই? উত্তর না দিয়ে খরা চোখে তাকিয়ে রইল আর্য। শুধু অরিত্র একটা ক্লান্ত নিঃশ্বাস ফেলল। ভদ্রলোক এবারে উঠে দাঁড়ালেন। উপরের দিকে তাকালেন একবার, যেন অকারণে। একটা বিশাল ইউক্যালিপটাস গাছের তলায় বসিয়ে রাখা হয়েছে ওদের। এতক্ষণ পিচমোড়া করে বাঁধা ছিল। এইমাত্র সেই অবস্থা থেকে রেহাই পাওয়া গেছে
কিন্তু এখনো একজোড়া ইস্পাতের শীতল নল তাক করে আছে শটান তাদের উপরে। Now look, gentlemen, we really know almost everything about you. আজ সকালে নদীর পাড়ে তোমরা যখন লড়াই করছিলে, আমরা তখন তোমাদের 5 ফুট দূরে দাঁড়িয়েছিলাম। তোমরা লক্ষ্য করনি। অবশ্য না থাকলেও অসুবিধা ছিল না। 150টা ক্যামেরা বসানো আছে এই দ্বীপে। দুঃখের বিষয়, তা সত্ত্বেও আমাদের পৌঁছতে দেরি হয়ে গেল, নইলে এতগুলো প্রাণ যেত না নিশ্চিতভাবে। কথাটা সম্পূর্ণ অর্থ মাথায় ঢুকলো না ওদের। এরা ওদের কথা জানলেন কি করে? বেশ, বুঝিয়ে বলা যাক এবার গোটা ব্যাপারটা। উঠে দাঁড়ালেন ভদ্রলোক। টান টান নির্মেদ চেহারা, ইউনিফর্মের সঙ্গে একেবারে মানিয়ে গেছে। তোমরা ইচ্ছে করলে উঠে দাঁড়াতে পারো। এটা আদেশ না অনুরোধ ওরা বুঝতে পারে না, তবু মুখ চাওয়াচাওয়ি করে উঠেই দাঁড়ায়। এন্ডেঞ্জার্ড স্পিসিস কনজারভেশন অ্যান্ড অবজারভেশন প্রোগ্রাম, সংক্ষেপে এসকপ। নামটা তোমরা নিশ্চিতভাবেই শোনোনি। সারা পৃথিবীর খুব কম মানুষই এই নামটির সঙ্গে পরিচিত, অথচ বিশ্ব জুড়ে এই সংস্থা কাজ করে চলেছে প্রায় 400 বছর ধরে। আর্যর চোখ বড় বড় হয়ে গেল। 400 বছরের পুরনো সংস্থা, অথচ ওরা কেউ নাম জানে না কেন? এটা কি কোনো গুপ্ত সংস্থা? কপ মানে তো পুলিশ। এটা কি কোনো আন্তর্জাতিক পুলিশি সংগঠন? বলতে পারো, বলতে পারো। পুলিশ শব্দের অর্থ যদি নিরাপত্তারক্ষী হয় তাহলে আমরা তাই বটে। তবে আমরা মানুষদের রক্ষা করি না। তাদের রক্ষা করার জন্য ব্যবস্থার অভাব নেই। বিভিন্ন দেশের পুলিশ আছে, সেনাবাহিনী আছে। আমরা রক্ষা করি তাদের যাদের বাঁচিয়ে রাখার মতো আর কেউ নেই। এক মিনিট, আপনারাই কি এই দ্বীপে এইসব প্রাণীদের এনেছেন বাঁচিয়ে রাখার জন্য? ভদ্রলোকের সৈনিক সুলভ দৃঢ় মুখে বিরল হাসির রেখা দেখা দিল। কয়েক মুহূর্ত চুপ করে থেকে তিনি বললেন, ঠিক ধরেছ, আমরাই, মানে আমাদের সংস্থাই শতাব্দীর পর শতাব্দী ধরে বিপন্ন প্রজাতির প্রাণীদের সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাওয়ার আগে এইখানে নিয়ে আসে। সারা পৃথিবী থেকে নির্বাচিত কিছু মানুষ যুগ যুগান্তর ধরে কাজ করে চলেছেন নিঃশব্দে, নিজেদের পরিচয় গোপন রেখে, যাতে পৃথিবী থেকে কোনো প্রাণী একেবারে মুছে না যায়। আর কোথাও না হোক, অন্তত এই একটি জায়গায় যেন তারা স্বচ্ছন্দে বেঁচে থাকতে পারে। আমিও সেই সংগঠনের একজন সদস্য। দুঃখের বিষয়, এর চাইতে বেশি পরিচয় আমরা কেউই তোমাদের দিতে পারবো না। নিঃশব্দে মাথা নাড়ল ওরা। এই আচরণের কারণ ব্যাখ্যা করার প্রয়োজন নেই। গোপনীয়তাই এই সংগঠনটিকে 4 শতাব্দী ধরে বাঁচিয়ে দিয়েছে। আর এই সংগঠন বাঁচিয়ে রেখেছে এমন অজস্র প্রাণীকে বাইরের পৃথিবীতে যারা সম্পূর্ণ অবলুপ্ত হয়ে গেছে মানুষের হিংস্র সর্বগ্রাসী ক্ষুধার সামনে। দুর্ভাগ্যবশত গত পরশু রাতে সারা পৃথিবীর নেট ব্যবস্থা এক অপেশাদার হ্যাকারের আক্রমণে ভেঙে পড়ে। সেই কারণেই তোমাদের প্লেনটা পথ ভুল করে আছড়ে পড়ে এই দ্বীপে। আবার একই কারণে সেই সংবাদ তোমাদের কাছে পৌঁছয়নি। আজ ভোরে খবর পেয়ে এখানে আসতে আসতে প্রায় সব শেষ হয়ে গিয়েছে। এখানকার কোনো পশুই এর আগে মানুষের এত নিকট সংস্পর্শে আসেনি, ফলে মানুষ শিকারের ব্যাপারে এদের দ্বিধা হয়নি। আমরা এদের থেকে সতর্ক দূরত্ব রক্ষা করে চলি, ফলে well, we are really sorry for that. পিছনে অস্পষ্ট একটা শব্দ পেয়ে ফিরে তাকালো আর্য। এতক্ষণ যে দুজন ওদের দিকে পিস্তল তাক করেছিল তারা সেগুলোকে ভরে ফেলছেন কোমরের হলস্টারে। একটা প্রশ্ন করতে পারি? নিশ্চয়ই। ভদ্রলোকের গলা ক্রমশ স্বাভাবিক হচ্ছে। তবে উত্তর দেব কিনা কথা দিতে পারছি না। এই প্রকাণ্ড ব্যবস্থাটা আপনারা গোপন করে রাখলেন কি করে? হ্যাঁ, আজকালকার দিনে গোটা পৃথিবী যখন গুগল ম্যাপের আওতায় চলে এসেছে, মহাকাশ থেকে পৃথিবীকে পলকহীন চোখে দেখছে অজস্র ক্যামেরা। পাল্লা দিয়ে প্রযুক্তি বদলাতে হয়েছে আমাদেরও।
গুগল ম্যাপে এই দ্বীপের অস্তিত্ব ধরা পড়ে না, তেমনভাবেই ব্যবস্থা নেওয়া হয়েছে। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, জ্যামার, তাছাড়া বুঝতেই পারছো বেশ কিছু দেশের রাষ্ট্রপ্রধান আমাদের সঙ্গে রয়েছেন। তা না হলে এত বড় একটা ব্যাপার গোপনে চালিয়ে যাওয়া সম্ভব নয়। এর চাইতে বেশি কিছু বলতে পারছি না, সরি, প্লিজ ডোন্ট মাইন্ড। গোপনীয়তা, গোপনীয়তা, আবার মনে মনে বলল আর্য। সেটাই এদের আসল শক্তি। একটা এত বড় ব্যাপারকে এরা 400 বছর ধরে গোপন করে রেখেছেন। কতখানি শৃঙ্খলা, কত বিশাল আকারের উদ্যোগ প্রয়োজন হয়েছে এর জন্য। অবিশ্বাস্য ব্যাপার, কিন্তু অন্তত ওরা তো অবিশ্বাস করতে পারবে না। সামান্য আড়ষ্ট গলায় অরিত্র জিজ্ঞাসা করল, এরিক আর ইডাকে কি সত্যি আপনারাই? প্রশ্নটা ওকে শেষ করতে দিলেন না ভদ্রলোক। ঘন ঘন মাথা নেড়ে বললেন, নেভার নেভার নেভার, এমন কাজ আমাদের কখনো করতে হয়নি। তাহলে তোমরা ব্ল্যাক বেলিড কোরালের নাম শুনেছ? কোরাল মানে তো? ইটস আ কাইন্ড অফ স্নেক। প্রবাল নয়, অত্যন্ত বিরল এবং মারাত্মক বিষধর। মাত্র 2 বছর আগেই ভারতের উত্তরাখণ্ডে একে প্রথম দেখা গিয়েছে। স্বভাবতই বহু কষ্টে এই প্রজাতির 2টি সাপ আমরা সংগ্রহ করে এখানে নিয়ে আসতে পেরেছিলাম। তারাই বলে চুপ করে গেলেন ভদ্রলোক। প্রকৃতি নিজেই প্রতিশোধ নিয়েছে, কিছুই বলার থাকে না এরপর। চুপ করে রইল ওরা। দুঃখের বিষয়, আমাদের কাছে সাপের বিষের প্রতিষেধক থাকে না। এই প্রথম কথা বললেন তৃতীয় ভদ্র মহিলা, যিনি প্রায় নিঃসন্দেহে আফ্রিকার মানুষ। থাকলে হয়তো ওরা প্রাণে বেঁচে যেত। হ্যাঁ, অপরাধ করলে শাস্তি পেতে হয় বই কি। মাথা নাড়ল ওরা। একটা শেষ প্রশ্ন করব। বলো। আমরা কোথায় আছি? ইন্দোনেশিয়ারই আশেপাশে কোথাও? ভদ্রলোকের চোখে হাসির রেখা ফুটে উঠল এবার। এটা জানা কি তোমাদের সত্যি প্রয়োজন? আস্তে আস্তে চোখ নামিয়ে নিল রিতম। না, ও জানতে চায় না পৃথিবীর ঠিক কোন প্রান্তে আজও বেঁচে আছে কিছু হারিয়ে যাওয়া প্রাণী। সারা পৃথিবী থেকেই তো লোপ পেয়ে গিয়েছে এরা। থাকুক এখানে, এরা নিশ্চিন্তে থাকুক। বলা তো যায় না, এই দ্বীপের অবস্থান জেনে ফেললে হয়তো সেটা অন্য কাউকে বলার লোভ হবে কোনো দুর্বল মুহূর্তে। সত্যি দরকার নেই ওর। তোমাদের ফিরে যাবার ব্যবস্থা আমরাই করে দেব, চিন্তা করো না। শুধু এইটুকু ভরসা রাখছি, কোনো কারণেই বাইরের পৃথিবীতে এই দ্বীপের খবর পৌঁছে দেবে না তোমরা। কোন দ্বীপ? কিসের খবর? আমরা দেখেছি কিভাবে তোমরা ক্রমাগত ওদের সঙ্গে লড়ে গেছো এই প্রাণীদের হয়ে। সেই কারণেই এইটুকু ভরসা রাখতে পারছি তোমাদের উপরে। এইবার আর্য হাত বাড়িয়ে দিল ভদ্রলোকের দিকে। নির্দ্বিধায় ভরসা রাখুন। আপনাদের 400 বছরের এই লড়াইয়ে আমরা আপনাদের হেরে যেতে দেব না। আপনি ভারতীয় না? রিতম আচমকা বলে উঠল। এক মুহূর্তের জন্য অপ্রস্তুত হয়ে দ্রুত সামলে নিলেন ভদ্রলোক। লেটস গো। আমাদের বোটে কষ্টে সৃষ্টে 6 জনের হয়ে যাবে। ঘন্টা 2 লাগবে অবশ্য। যেখানে তোমাদের নামানো হবে সেখান থেকে সমুদ্র সৈকত ধরে বড়জোর ঘন্টাখানেক হাঁটলেই ফেরি সার্ভিস পেয়ে যাবে। ফেরি ধরে বান্দা আছে, টাকা নেই নিশ্চয়ই। বেশ। ভারী নৌকাটা অবলীলায় জল পর্যন্ত টেনে আনলেন ওরাই। কিছুক্ষণের মধ্যেই মৃদু শব্দ তুলে রওনা দিল বোটটা। পিছনে ফিরে তাকালো ওরা। ছবির মতো সুন্দর সৈকত, সবুজ নারকেল গাছের বনানী, তার ঊর্ধ্বে মাথা তুলে দাঁড়িয়ে আছে অনাবৃত রুক্ষ পাহাড়। পিকচার পোস্ট কার্ড যেন। কে বলবে এই দ্বীপের বুকেই লুকিয়ে রাখা রয়েছে এমন কিছু প্রাণীকে যাদের আর কখনো কোথাও দেখা যাবে না। ইতিহাসের রথের চাকা এখানে অনড় হয়ে আছে। মানুষের অনন্ত লোভ আর হিংসার
এই দ্বীপে প্রবেশাধিকার নেই। আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে দ্বীপটা, যেন মিলিয়ে যাচ্ছে একটা স্বপ্ন। সেই স্বপ্নের মধ্যে এখনো হেলে দুলে হেঁটে বেড়ায় ডোডো পাখি, ঘাস খায় সাদা গন্ডার, আকাশ শাসন করে ভারতীয় শকুন আর প্যাসেঞ্জার পিজেন। পলায়মান স্কম্বাগাস ডিয়ারের পিছনে তাড়া করে যায় অতিকায় বারবেরি লায়ন। হঠাৎ সোজা হয়ে বসল অরিত্র। তারপর সরাসরি জিজ্ঞাসা করল, শুনুন, আমি আপনাদের সংস্থার হয়ে কাজ করতে চাই, যে কোনো কাজ। নেবেন আমায়? উদাস চোখে দূরের দ্বীপের দিকে তাকিয়েছিলেন তিনি। অরিত্রর আর্ত প্রশ্ন শুনে ফিরে তাকালেন ওর দিকে। চোখে চিকচিক করছে কৌতুক। তারপর খুশিয়াল গলায় বললেন, যার মধ্যে এই পৃথিবীটার প্রতি সত্যিকারের ভালোবাসা আছে, তাকে আটকাবে কে, ইয়াং ম্যান? আবার দেখা হবে আমাদের। ভদ্রলোককে 2 হাত বাড়িয়ে তার হাত দুটো চেপে ধরল অরিত্র। 400 বছরের পুরনো একজোড়া বলিষ্ঠ শক্তপোক্ত হাত, যা প্রাণের ধারাকে রুদ্ধ হয়ে যেতে দেয়নি। শেষ হলো আজকের গল্প, প্রাণের প্রহরী অন্তিম পর্ব। ন্যারেশন শুভঙ্কর দেবনাথ, আর্য শঙ্খ, অরিত্র সুমন, রিতম সায়ন্তন, এরিক এবং হাইজ্যাকার সৌরভ সাহা, প্রহরী রাজা ভট্টাচার্য, সুরিন্দর এবং অপর হাইজ্যাকার মৈনাক, বাচ্চার মা দেবস্মিতা, ইডা রুবিনা, জনৈক ভদ্রমহিলা মৃত্তিকা, শ্বেতাঙ্গ নারী অধ্যায়, জনৈক আফ্রিকান মহিলা বর্ণালী। ডিরেকশন অ্যান্ড সাউন্ডস্কেপ বিপুল। স্ক্রিপ্টেড বাই শুভঙ্কর। পোস্টার ডিজাইন রৌনক মণ্ডল। গল্পের সূত্রধার আমি শুভঙ্কর। ফিরে আসব আরও একটি অভিনব গল্প নিয়ে, তাই কান রাখুন শুধু গল্পের জন্য ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ। শুভরাত্রি।